হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। আর ঈদ উপলক্ষে আজ আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা রোমান্টিক কোরিয়ান ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। হয়তো তোমরা এই ড্রামাটা কিছু চ্যানেল থেকে কিছু অংশ দেখে নিয়েছো, তবে আবারও দেখো, তোমাদের কাছে ড্রামাটা একদমই নতুন লাগবে, কারণ এই ড্রামাটা 4 দিন আগেই রিলিজ হয়েছে। আর ড্রামাটা এবং ড্রামার হিরো হিরোইন এবং ড্রামার গল্পটা এত বেশি সুন্দর যে তোমাদের মুগ্ধ করে দিবে। তো চলো ডিয়ার, আমরা টাইম ওয়েস্ট না করে আমাদের আজকের ড্রামার গল্পটি শুরু করি। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরো হিয়ংকে দেখি। সে একটা প্রফেশনাল ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি করতে সে অনেক বেশি ভালোবাসে। অপরদিকে আমরা আমাদের সুইট কিউট ফিমেল লিডকে দেখি, তার নাম হিয়নজুন। সে বর্তমানে একটা পার্ট টাইম জব করে কিছু টাকা জমাচ্ছে। বাসায় যাওয়ার পর হিয়নজুন তার বোনের হ্যান্ডব্যাগের ভিতরে একটা রিং বক্স পায়, আর এটা দেখে সে বুঝতে পারে তার বোনের বয়ফ্রেন্ড তার বোনকে বিয়ের জন্য প্রপোজ করেছে। হিয়নজুন ওই রিং বক্সটা নিয়ে সোজা তার বোনের বয়ফ্রেন্ড লিনের কাছে চলে যায় আর বলে, তুমি আমাকে না বলে আমার বোনের সাথে কিভাবে বিয়ে ঠিক করলে? আমি হলাম আমার বড় বোনের গার্জিয়ান। যদি তুমি আমার বোনকে বিয়ে করতে চাও তাহলে আমাদের উচিত সবাই মিলে বসে একটা ফ্যামিলি মিটিং রাখার। অপরদিকে আমরা আমাদের হিরো হিয়ংকে দেখি, সে তার ফ্রেন্ডদের নিয়ে পার্টি করতে যায়। ওখানে আরেকটি ফটোগ্রাফার এসেছে যে হিয়ং এর থেকে প্রফেশনাল এবং সিনিয়র। হিয়ং ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে ওই সিনিয়র ফটোগ্রাফারকে চ্যালেঞ্জ করে, বলে আমি তোমাকে হারিয়ে দিব। তুমি তো ভাগ্যক্রমে ফটোগ্রাফার হয়েছে, তুমি তো ফটোগ্রাফার করার যোগ্যই না। এরপর সে আরো ড্রিঙ্কস করে এবং সবাইকে তার টাকা দিয়ে ড্রিঙ্কস করাতে থাকে। পরের দিন সকালে যখন বেচারা হিরো ইয়ং এর ঘুম ভাঙে, তখন তার মনে পড়ে কাল রাত্রে সে ড্রাঙ্ক হয়ে সিনিয়রকে কি বলে দিয়েছে। এমনকি সে এতদিন যে সমস্ত টাকা জমিয়েছিল সমস্ত টাকা খরচ করে দিয়েছে সবাইকে ড্রিঙ্কস করিয়ে। এখন তার কাছে কোনোই টাকা নেই। শুধু তাই না, সে বাকিতে ড্রিঙ্কস কিনেও সবাইকে খাওয়াইছে। বহু টাকা ঋণ হয়ে বেচারা এখন পুরাই হতাশ। অপরদিকে হিয়নজুন খুবই খুশি ছিল, কারণ তার বোনের বিয়ের প্রস্তুতি চলছে। সে সবসময় তার বোনকে অনেক বেশি খুশি দেখতে চায়। হিয়নজুন তার বোনের বিয়েতে একটা কিউট ল্যাম্প গিফট করতে চায়, তবে এটার দাম দেখে তার চোখ কপালে উঠে যায়। সে তার বান্ধবীর কাছে গিয়ে বলে, আমি এত গরিব কেন রে? তার বান্ধবী বলে, তুই অনলাইনে দেখ, অনেকজন এই ব্যবহার করা ল্যাম্প কম টাকায় বিক্রি করে, তবে দেখতে একদম নতুনের মতো লাগে। অপরদিকে আমাদের হিরো তো মাথা খারাপ, তার কাছে কোনো টাকা নেই, আবার সে ঋণ হয়ে আছে। তার বন্ধুরা মিলে বলে, তুই একটা কিছু বিক্রি করে দে, তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে হিয়ং তার রুমের প্রতিটা জিনিস খুবই ভালোবাসতো, এজন্য তার কিছুই বিক্রি করতে ইচ্ছা করছিল না। অবশেষে সে তার কিউট ল্যাম্পটা বিক্রি করার জন্য অনলাইনে পোস্ট করে, আর এই সেলের পোস্টটা আমাদের হিরোইন হিয়নজুন দেখতে পায়। সে তখনই হিরোর সাথে চ্যাটিং করে সামনাসামনি গিয়ে ওই ল্যাম্পটা কেনার ডিল করে। যেই কথা সেই কাজ, পরের দিন আমাদের হিরো ল্যাম্প নিয়ে ওই জায়গায় হাজির হয় এবং আমাদের হিরোইনও ওই জায়গায় এসে হাজির হয়। হিয়নজুন ল্যাম্পের খুদ বের করার জন্য উঠে পড়ে লাগে যাতে করে দাম কমাতে পারে। তবে আমাদের হিরো হিয়ং বলে, আমি আমার ল্যাম্পকে আমার নিজের জানের থেকে বেশি যত্ন করে রেখেছি, কোনো দাম কম হবে না। এটা শুনে হিয়নজুন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুদ বের করার চেষ্টা করতে থাকে, কারণ ডিসকাউন্ট তাকে নিতেই হবে। একটা সময় হিয়নজুন পড়ে যাচ্ছিল, হিয়ং তাকে ধরে ফেলে, তবে ল্যাম্পটাও পড়ে যাচ্ছিল। হিয়ং একটা হাত দিয়ে ল্যাম্পটাও ধরে ফেলে, কিন্তু ল্যাম্পটার একটা কাঁচ ভেঙে যায়। এটা দেখে আমাদের হিরো প্রচুর রেগে যায় আর বলে, তুমি এমন তেড়া, আগে জানতে পারলে আমি এখানে আসতাম না, তোমার কাছে বেচবো না ল্যাম্প। হিয়নজুনও বলে, আমিও কিনবো না তোমার ফালতু ল্যাম্প। এটা বলে তারা দুজনই বাড়িতে চলে যায়। তবে হিয়নজুর ফোনটা হিয়ং এর কাছে থেকে গিয়েছিল। বাড়িতে গিয়ে হিয়ং ফোনে চার্জ লাগায়, কারণ ফোনে চার্জ ছিল না। একটু চার্জ হওয়ার পর যখন সে ফোন ওপেন করে, সাথে সাথে ওই ফোনে কল আসে আর বলে, তুমি আমার ফোনটা চুরি করে নিয়ে গিয়েছো, তুমি একটা চোর, এখনই আমার ফোনটা ফিরিয়ে দাও। হিয়ং বেচারা বলে, আমি ফোন চুরি করিনি, আমার কাছে থেকে গিয়েছিল, তুমি বলো তুমি কোথায় আসছো, আমি ফোন নিয়ে আসছি। তবে হিয়নজুন বলে, এখন আমার সময় নেই, আমি আমার বোনের ফ্যামিলি মিটিং এ যাচ্ছি, একটু পর ঠিকানা দিলে তুমি আমার ফোনটা নিয়ে ওই ঠিকানায় চলে আসবা। এটা বলে সে ফোনটা কেটে দেয়। তখন হিয়ং হিয়ংজুর ফোনে হিয়ংজুর বোনের আর তার বোনের হবু জামাই লিনের ফটো দেখে। লিনের ফটো দেখে হিয়ং শকড হয়ে যায়, কারণ লিন তার নিজের বড় ভাই। ফ্ল্যাশব্যাকে দেখি হিয়ং ছোট থাকতে তার বড় ভাই লিন তাকে একা রেখে চলে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। ওদিকে হিয়নজুন তার বোন আর লিনকে ফ্যামিলি মিটিং এ দেখি। হিয়নজুন লিনকে বলে, তোমার পরিবারের আর কেউ নেই? তখন ওখানে আমাদের হিরো এন্ট্রি নেয় আর বলে, আমি লিনের পরিবার, লিন আমার বড় ভাই। হিয়ংকে দেখে সবাই শক। হিয়নজু মনে মনে বলে, এই খাটাস ছেলেটার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হলে আমার বোন হ্যাপি থাকবে না। হিয়ং লিনকে বলে, ভাই তুমি বিয়ে করছো, তুমি তো আমাকে বলনি।
বলবে কেন, তোমার তো আবার মানুষকে ছেড়ে যাওয়ার অভ্যাস আছে, তুমি এই মেয়েটাকেও বিয়ে করে কিছুদিন পরে ছেড়ে যাবে আমি কনফার্ম। এটা বলে সে আগুন লাগিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। লিন তার পিছু পিছু যায় আর বলে আমাকে সবকিছু একটু বলার সুযোগ দাও। হিয়ং বলে কোনো সুযোগ নেই, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আশা করি আমাদের আর দ্বিতীয়বার কখনো দেখা হবে না। হিয়ং এর অভিমান মাখানো কথা শুনে আমরা বুঝতে পারি সে মনে মনে তার ভাই লিনকে অনেক বেশি ভালোবাসে। এখানে আমরা আরো জানতে পারি হিয়ংকে শেষবার তার ভাই একটা ক্যামেরা গিফট করেছিল, এজন্য হিয়ং ফটোগ্রাফার হয়েছে। তবে আজ সে ডিসাইড করে সে একাই বাঁচবে আর কখনো ফটোগ্রাফি করবে না এবং ফটোগ্রাফির সমস্ত কিছু ফেলে দেয়। এরপর আমরা হিয়নজুর বিয়ের সিন দেখি, লিনের সাথে তার বোনের বিয়ে হয়ে যায়। এখানে সিন কাট হয় আর আমাদের 3 বছর পরে সিন দেখানো হয়। 3 বছর পর আমরা হিয়নজুকে দেখি, সে এখন একটা বড় কোম্পানিতে টেম্পোরারি জব করছে, খুব শীঘ্রই পার্মানেন্ট হয়ে যাবে। ওদিকে আমরা আমাদের হিরো হিয়ংকে দেখি, সেও বড় একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে বহু টাকা ইনকাম করে এবং দেখি সে জমি কিনে নতুন একটা বাড়ি উঠাচ্ছে। সে তার বন্ধুকে বলে পরিবারের উপর বিশ্বাস করো না, পরিবার একদিন না একদিন ছেড়ে চলে যাবে, তবে টাকা ইনকাম করো, টাকা কখনো তোমাকে ছেড়ে যাবে না। ওদিকে হিয়নজুর জবটা পার্মানেন্ট হয়ে যাবে, তখনই বস খারাপ খবর দেয়, বলে তোমার জবটা পার্মানেন্ট হবে না। এটাতে কষ্ট পেয়ে সে একটা ব্রিজের উপরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এরপর সে তার বোনের বাড়িতে যায় এবং বোনের সামনে এমন প্রিটেন্ড করে যেন তার জবটা পার্মানেন্ট হয়ে গিয়েছে। তবে তার বোন বুঝে যায় আর বলে আমি জানি তোর জবটা পার্মানেন্ট হয়নি, তুই আজ থেকে আমার বাসায় থাক, আমি তোর জন্য একটা রুম সাজিয়ে রেখেছি। তবে হিয়নজুন উল্টা তার বোনের উপরে রাগ করে, বলে তোমার বাসায় আমি বোঝা হয়ে থাকতে চাই না। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায়। একটু পর আমরা হিয়নজুনের বোন আর লিনকে কারের ভিতরে দেখি। হিয়নজুনের বোন লিনকে বলে কি করি বলতো, হিয়নজুনকে আমাদের বাসায় থাকতে বললাম, তবে সে রাগ করে চলে গেল। লিন বলে তুমি চিন্তা করো না, ওর রাগ কমে গেলে সে চলে আসবে। আমরা দেখি লিন বারবার হিয়ংকে কল করছে এবং মেসেজ করছে, হয়তো সে তার ভাই হিয়ংকে অনেক বেশি মিস করছে। ঠিক তখনই তাদের গাড়ির ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টটা ছিল খুবই ভয়ানক। হিয়নজুর কাছে কল আসে যে তোমার বোন আর এই দুনিয়াতে নেই। ওদিকে হিয়ং এর কাছে খবর যায় তার ভাই আর এই দুনিয়াতে নেই। হিয়নজুন তার বোনকে অনেক বেশি ভালোবাসতো, এই দুনিয়াতে তার বড় বোন ছাড়া আর কেউই ছিল না, সে পুরো এতিম হয়ে গেল। সে বোনের দিকে ছুটতে থাকে আর কান্না করতে থাকে। এরপর আমরা ফিউনারেলের সিন দেখি, হিয়নজুন সবকিছু হারিয়ে উদাস হয়ে বসেছিল। ওই ফিউনারেলে হিয়ংকেও দেখি, সে তার ভাই লিনকে মনে মনে অনেক বেশি ভালোবাসতো, তবে আজ সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখানে আমরা আরো দেখি হিয়নজুন বোন আর হুয়াং এর ভাইয়ের ছোট্ট কিউট একটা বেবিও আছে। বেবিটা হিয়ংকে দেখে তার বাবা মনে করে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে আসে। তবে হিয়ং বেবি সামলাতে পারে না, এজন্য সে পিছু সরতে থাকে। একটা সময় বেবিটা পড়ে যাচ্ছিল, তখন হিয়ং এসে তাকে ধরে ফেলে আর হিয়নজুও ধরতে আসলে তার হাতে আঘাত লাগে এবং সে সোজা হসপিটালে চলে যায়। এদিকে হিয়ং এর বাধ্য হয়ে বেবিটাকে রাখতে হয়, সে তো বেবি সামলাতে পারে না, উপরে বেবিটা খুবই দুষ্ট এবং বেবিটার নাম হুজু। হিয়ং বেবিটাকে উপরে উঠিয়ে দূরে রাখতে গেলে বেবিটা তার উপরে বমি করে দেয়। এটাতে হিয়ং এর দেখার মতো অবস্থা ছিল। এরপর সে নিজে সাফ হয় এবং হুজুকেও সাফ করায়। সে ভাবতে থাকে হুজুর আন্টি এখন আসে না কেন, সে আসলে আমি তাকে বাচ্চাটিকে দিয়ে মুক্ত হয়ে যেতাম। এরপর সে একটা বালতিতে দড়ি বেঁধে হুজুকে বালতির ভিতরে বসিয়ে গাড়ির মতো টেনে টেনে নিয়ে বেড়াচ্ছিল। হুজু এটা খুবই এনজয় করছিল। তখনই ওখানে হিয়নজুন চলে আসে আর হুজুকে বালতির ভিতর থেকে উঠাতে গেলে হুজু কান্না শুরু করে দেয়। এভাবে 2 দিন পার হয়ে যায়। হিয়ং আর হিয়নজুন মিলে বাচ্চাটিকে সামলায়। আজ ফিউনারেলের শেষ দিন। এখানে আমরা জানতে পারি এই বাচ্চাটির দুনিয়াতে হিয়ং আর হিয়নজুন ব্যতীত আর কেউই নেই। তারা যদি বাচ্চাটিকে রাখতে না চায় তাহলে তাকে অনাথ আশ্রমে দিয়ে দিতে হবে। প্রথমে হিয়ংকে বলা হয় এটা তো তোমার ভাইয়ের বাচ্চা, তুমি কি বাচ্চাটিকে রাখতে চাও? তবে হিয়ং বলে আমি এই 2 দিন হলো বাচ্চাটিকে দেখলাম, আমি কেন তাকে রাখতে যাব, আর আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক তেমন ভালো ছিল না। এরপর হিয়নজুনকে বলা হয় হিয়নজুন তো একটা মেয়ে মানুষ, তার ভিতর মায়া বেশি, এজন্য সে বাচ্চাটিকে রাখতে রাজি হয়ে যায়। বের হয়ে হিয়ং হুজুকে একটা চকলেট দিয়ে বলে এটাই আমাদের শেষ দেখা, আশা করি আর কখনোই দেখা হবে না। এরপর হিয়নজুন হুজুকে নিয়ে তার বোনের বাড়িতে চলে আসে। হুজু বাড়িতে নেমে নিজের মনের খুশিতে খেলতে থাকে। তবে হিয়নজুন যেদিকে তাকায় সেদিকে তার বোনের স্মৃতি ভেসে উঠতে থাকে। সে তার বোনকে অনেক বেশি ভালোবাসত। ওই সময় হিয়নজুনের ফোনে একটা জব ইন্টারভিউয়ের মেসেজ আসে, হয়তো এবার তার ফুল টাইম জবটা হয়ে যাবে। ওদিকে আমাদের হিরো হিয়ং বাড়িতে যায়, তবে তার মনটা একদমই ভালো ছিল না। তবে সে তার ফ্রেন্ডের সামনে এমন প্রিটেন্ড করে যেন সে খুবই হ্যাপি আছে।
সে ড্রেস করতে করতে ফ্রেন্ডদের বলে, জানিস আমাকে বলছিল বাচ্চাটিকে রাখতে, আমি বাচ্চাটিকে রাখবো কেন, আমি ওর কি হই বল। এটা বলতে বলতে তার চোখে পানি টলমল করতে থাকে। 2 দিন পর দেখি হিউনজুর বাচ্চাটিকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা। সে রান্না করছিল, এসে দেখে হুজু সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, কোনো কিছু উপরে নেই। ওই সময় তার বান্ধবী মিন এসে এসব দেখে হিউনজুর উপরে তার মায়া হয়, এজন্য সে তাকে হেল্প করে। হিয়নজুন চুল ধুইতে পারেনি অনেক দিন, এজন্য হিয়নজুনের চুলগুলো ওয়াশ করে দিয়েছিল এবং বেবি হুজুকে বাথটবে বসিয়ে গোসল করাচ্ছিল। হিয়নজুন রোজকে বলে, আমি কালকে ইন্টারভিউ দিতে যাব, তুই একটু 6 ঘন্টা মতো হুজুকে সামলাতে পারবি প্লিজ। রোজ বলে, ওকে ঠিক আছে, তুই চিন্তা করিস না। ওই সময় দুষ্টু হুজু গোসল করতে করতে বাথটবের ভিতরে পটি করে দেয়। এটা দেখে তো দুজনের অবস্থা পুরো কাহিল হয়ে যায়। ওদিকে আমাদের হিরো হিয়ংকে দেখি, সে যখনই চকলেট খাইতে যায় তখনই তার ফেসের সামনে ওই কিউট হুজুর ফেসটা ভেসে ওঠে। আসলে সে হুজুকে অনেক বেশি মিস করে। পরের দিন হিয়নজুন ইন্টারভিউ দিতে যাবে, তখন তার বান্ধবী তাকে কল করে আর বলে, বান্ধবী আমার অফিসে জরুরি একটা কাজ চলে এসে গিয়েছে, আমি তো হুজুকে সামলাতে পারবো না, তুই অন্য কারো কাছে দিয়ে যা। এটা শুনে হিয়নজুনের মাথায় হাত। একটু পর তার ইন্টারভিউ, সে হুজুকে কার কাছে দিয়ে যাবে। তখন তার মনে পড়ে আমাদের হিরো হিয়ং এর কথা। সে হিয়ংকে কল করে আসতে বলে। একটু পর হিয়ং ওখানে আসলে হিয়ংকে বলে, মাত্র 3 ঘন্টা তুমি হুজুকে একটু সামলাও, আমি ফুড কোম্পানিতে একটা ইন্টারভিউ দিয়ে চলে আসব। এবং সে হিয়ংকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে তোমার জন্য আমার হাত ভেঙে গিয়েছিল, তুমি ছাড়া আমাকে কে হেল্প করবে, আমি হাত দিয়ে এই বেবিটাকে ধরতেও পারছি না। এটা হুজুর বাড়ি, তুমি যখন খুশি তখন এখানে এসে থাকতে পারবে, কেউ তোমাকে বাধা দিবে না। এসব ভূগোল বুঝিয়ে সে হুজুকে হিয়ং এর কাছে রেখে ইন্টারভিউ দিতে চলে যায়। হিয়ং এর তো বাসার অবস্থা দেখে কান্না আসতে থাকে, আর হুজু তার দিকে তাকিয়ে কিউট করে স্মাইল করছিল। তখনই তার কাছে জরুরি একটা কল চলে আসে, তাই সে হুজুকে কোলে উঠিয়ে নিয়ে স্টুডিওতে চলে যায় আর হুজুকে বলে, তুমি চুপচাপ থাকবা, কোনো দুষ্টুমি করবা না। তবে পিচ্ছু হুজু তাকে একটা থাপড় বসিয়ে দেয়। এরপর হিয়ং হুজুকে মজাদার খাবার বার্গার আর ফ্রান্স ফ্রাই ধরিয়ে দেয় এবং সে রিল্যাক্সে কাজ করতে থাকে। কিছু সময় কাজ করার পর যখন সে পেছনে হুজুর দিকে তাকায়, তখন তার অবস্থা দেখে সে কান্না করে দেয়। সে সব গায়ে মেখে রেখেছে, সবকিছু ফেলে দিয়েছে, এমনকি হাগু করে দিয়েছে। কোন রকম সে হুজুকে পরিষ্কার করে ফুড কোম্পানির দিকে নিয়ে যাচ্ছিল। যখনই সে হিয়নজুনকে কল করতে যাবে, তখনই দুষ্টু হুজু তার ফোনটা নিচে ফেলে দেয় এবং ফোনটা ডেড হয়ে যায়। এজন্য হিয়ং হুজুকে নিয়ে ডাইরেক্ট ফুড কোম্পানিতে চলে যায় হিয়নজুকে খুঁজতে। ওখানে গিয়ে সে হুজুকে ছেড়ে দেয়। কোম্পানিতে আজ অনুষ্ঠান চলছিল, খুব সুন্দর করে ডেকোরেট করে রাখা ছিল। পিসি হুজু এক এক করে সমস্ত কিছু নষ্ট করতে শুরু করে দেয় এবং খুবই এনজয় করে। কোম্পানির সবাই দেখে চিল্লাপাল্লা শুরু করে দেয়। হিয়নজুন ছুটে এসে দেখে এটা তো তারই প্রোডাক্ট হুজু। সে হুজুকে কোলে তুলে নেয়। তখন আমাদের হিরো বলে, হানি তোমার হাত নাকি ভেঙে গিয়েছিল, তাহলে তুমি হুজুকে কেমন করে কোলে তুলছো? এসব নিয়ে তারা যখন ঝগড়া শুরু করে দেয়, তখন হুজু আস্তে আস্তে পানির ভিতরে গিয়ে খেলা শুরু করে দেয় আর তাকে ধরতে গিয়ে দুজনই ভিজে যায়। হিয়ং বলে, তোমরা আন্টি ভাতিজা দুজনই একই রকমের, দ্বিতীয়বার তুমি আর আমার কখনো কল করবে না, এটা বলে ওখান থেকে চলে যায়। হিয়নজুন হুজুকে নিয়ে বাড়িতে চলে যায়। হিয়ং বাড়িতে গিয়ে সবকিছু গুছিয়ে পুরোটাই টায়ার্ড হয়ে যায়। এদিকে হিয়নজুন বেবিকে বাড়িতে নিয়ে তাকে ক্লিন করায়। পরের দিন সকালে হিয়ং এর কাছে খবর আসে, আজ তার নতুন বাড়িতে ওঠার কথা ছিল, তবে গড়বড় হয়ে গিয়েছে আর ওইটা ঠিক করতে তাকে 1 মাস সময় লেগে যেতে পারে। হিয়ং বহু ফার্নিচার কিনে রেখেছিল নতুন বাড়িতে তুলবে, এজন্য এখন সে ওগুলো নিয়ে কই যাবে। তার মাথায় কোনো কাজ করছিল না। আজ তার ঘর ভাড়ারও মেয়াদ শেষ, এই বাসা থেকে তার বের হয়ে যেতে হবে। সে বাসা ভাড়া নেওয়ারও বহুত চেষ্টা করে, তবে কোথাও বাসা পায় না। তখন তার মনে পড়ে হিয়নজুন তাকে বলেছিল, এটা হুজুর বাসা, তুমি যখন খুশি তখন এসে এখানে থাকতে পারবা। তাই আমাদের হিরো সমস্ত ফার্নিচার এবং এভরিথিং একটা ট্রাকে করে নিয়ে হুজুর বাড়ির সামনে এসে হাজির হয়। হিয়নজুন নিচে এসে এসব দেখে তো একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করতে এসেছো? হিয়ং বলে, কেন, তুমি তো আমাকে বলেছিলে যখন খুশি এখানে এসে থাকতে, আর হুজু তো আমার ভাতিজা, তাকে আমি ছাড়া কে কেয়ার করবে? হিয়নজুন বলে, আরে আমি তো একটা মেয়ে, আমার সাথে তুমি একই ছাদের তলে কিভাবে থাকতে পারবে? হিয়ং বলে, তুমি কোনো চিন্তা করো না, তুমি তো আমার টাইপেরই না। আর হুজুকে বলে, বাবা হুজু, আজ থেকে আমি এখানেই থাকবো, তুমি কি রাজি? পিসি হুজু ইয়েস বলে দেয়। হিয়ং হিয়নজুকে বলে, তুমি যদি আমাকে থাকতে না দাও তাহলে হুজু কালকে আমার বাড়িতে গিয়ে যে যে ক্ষতি করেছে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের হিরোইন তো ফেসে গিয়েছে।
যাই হোক, পরের দিন সকালে হিউনজনের ঘুম ভাঙলে সে উঠে চারিদিকে দেখে তো পুরাই সারপ্রাইজড। হিয়ং পুরো রুম কাঁচের মতো ঝকঝক করে ক্লিন করে রেখেছে। সে বেবির জামা কাপড়ও পরিষ্কার করে ফেলেছে, এমনকি বেবির জন্য নিজের হাতে রান্না করে বেবিকে নিজের হাতেই খাওয়াচ্ছে। তখনই হিউনজনের কাছে কল আসে, ফুড কোম্পানিতে তার ফুল টাইম জব হয়ে গিয়েছে। এটা শুনে হিয়ং বলে, তুমি চিন্তা করো না, আমি হুজুকে সামলাচ্ছি, তুমি গিয়ে তোমার ফ্রেন্ডের সাথে পার্টি করো, এনজয় করে আসো। এরপর হিয়ং হুজুকে নিয়ে খেলা করতে থাকে, আর উপরে দাঁড়িয়ে হিয়নজুন তো এসব দেখে তার প্রেমে পড়ে যাচ্ছিল। এরপর বলে, না না, এটা হতেই পারে না, আমি তো হিয়ংকে এখানে থাকতেই দিব না। একটু পর সে তার ফ্রেন্ড রোজের সাথে দেখা করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। রোজ বলে, থাকলে তো তোর জন্য ভালো, তোর কষ্ট করা লাগছে না। আর এখন তো মডার্ন যুগ, একই বাসায় থাকলে কি সমস্যা, তোর রুমে তো আর থাকছে না। এর পরের সিনে আমরা হিয়ংকে তার নতুন বাড়িতে দেখি। সে তার ফ্রেন্ডদের বলে, আমি হুজুর অজুহাত দিয়ে ওখানে থাকছি। 1 মাস পর আমার বাসা ঠিক হয়ে গেলে আমি হুজুকে হিয়নজোর কাছে ধরিয়ে দিয়ে নতুন বাড়িতে চলে আসব। এতদিন আমার ফার্নিচারগুলো সেফ থাকবে এবং আমিও ফ্রি থাকতে পারবো। ফ্রেন্ড বলে, এর ভিতর ওই মেয়েটার সাথে যদি তোর প্রেম হয়ে যায় তখন কি হবে? হিয়ং বলে, এটা হতেই পারে না, কখনো সম্ভব না। রাত্রে আমরা হিয়ং আর হিয়নজুকে হুজুর সাথে দেখি। হিয়নজুন বলে, আমি তোমাকে থাকতে দিতে রাজি আছি, তবে আমি যখন কোম্পানিতে থাকবো তখন তুমি হুজুকে দেখবা, এরপর আমি কোম্পানি থেকে আসলে আমি দেখব, আর হুজুর খরচ হাফ হাফ করে দুজন মিলে দিব। এটাতে আমাদের হিরো রাজি হয়ে যায় এবং এগ্রিমেন্ট পেপারেও সাইন করে নেয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করে। পরের দিন হিয়নজুন অফিসে যায়। আজ অফিসের তার প্রথম দিন। এদিকে হিয়ন হুজুকে সামলাচ্ছিল, তাকে ঠিকমতো খাবারও খাওয়াচ্ছিল, এভরিথিং। সন্ধ্যায় হিয়নজুন বাসায় আসার আগে হিয়ং গোসল করতে যায়, কারণ হিয়নজুন আসলে তার বাচ্চা সামলানোর ডিউটি শেষ হবে। তবে গোসল দেওয়ার সময় গরম পানি পড়ছিল না, খুবই ঠান্ডা পানি পড়ছিল, এজন্য সে টাওয়াল পরে বাইরে চলে আসে। ওই সময় হিয়নজুনও অফিস থেকে বাসায় এসে তাকে এমন অবস্থায় দেখে চিল্লানি মেরে ওঠে। যাই হোক, এরপর তারা ইলেকট্রিশিয়ানকে কল করে জানায়, তবে যত টাকা চাই এটা দেওয়ার মতো ক্ষমতা দুজনেরই ছিল না। এরপর কি আর করা, পানি গরম করে বেবি হুজুকে গোসল করায়। তবে দুষ্টু হুজু গোসল দিতে যেয়ে যে দুষ্টুমি করছিল এটা সামলাতে গিয়ে দুজনই টায়ার্ড হয়ে যায়। পরের দিন হিয়নজুন অফিসে গিয়ে জানতে পারে অফিসের সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, কারণ হিয়নজুন যেদিন ইন্টারভিউ দিতে এসেছিল ওই দিন তো ইয়ং বেবি নিয়ে এসেছিল এবং হিয়নজুনকে হানি বলে ডাকছিল, তাই সবাই মনে করছে তারা দুজন হাজবেন্ড ওয়াইফ। ওদিকে হিয়ং হুজুকে নিয়ে তার প্রতিবেশীর বাড়িতে কিছু চাইতে যায়। প্রতিবেশী সবকিছু শুনে বলে, আরে আমি তো বিদ্যুতের কাজ করতে পারি, আমার কোনো টাকা দেওয়া লাগবে না, চলো আমি ঠিক করে দিচ্ছি। তবে লোকটি ঠিক করার থেকে কথা বলছিল বেশি, বলে তুমি হিয়নজুনের কি হও? হিয়ং বলে, আমরা দুজন কাপল। ওদিকে হিয়নজুন তার বস জিনকে দেখে পুরাই শকড হয়ে যায়। তাদের দেখে আমরা বুঝতে পারি অতীতে তারা দুজন রিলেশনশিপে ছিল। এদিকে গাল গল্প মারা প্রতিবেশী তো আসলেই বিদ্যুৎ ঠিক করতে পারে না, সে আরো আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যার আগে হিয়নজুন বাসায় শেষে কাপড় পরিষ্কার করার জন্য ওয়াশিং মেশিন চালু করতে গিয়ে দেখে সেটাও চলছে না। সে বলে, এসব কিভাবে হলো? তবে আমাদের হিরো ভয়ের আসল কারণটা বলে না, বলে এসব কিভাবে হলো আমি তো জানিই না, কাপড় তো পরিষ্কার করতেই হবে। তাই তারা কাপড়গুলো লন্ড্রিতে নিয়ে যায়। ওখানে গিয়েও তারা দুজন ঝগড়া করতে থাকে। হিয়নজুন বলে, তুমি তো প্রথম দিন অফিসে গিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছো, তোমার জন্য সবাই আমাকে এবং তোমাকে নিয়ে সন্দেহ করছে। হিয়ং বলে, এটা আসলে হাস্যকর, তোমার সাথে আসলে আমার যায়, তুমি বলো। হিয়ংজুন বলে, তুমি জানো আমি কলেজ লাইফে কত কিউট ছিলাম, সবাই আমার পিছনে লেগে থাকতো। ওয়েল, পরের দিন সকাল থেকে হিয়নজুন ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে আসে, এটা দেখে আমাদের হিরোরও মায়া লাগে। 2 দিন এভাবে চলে। পরের দিন হিয়ং অফিসের একটা কাজে 2 দিনের জন্য ট্রিপে যায়। আজ হিয়ং বাসায় নেই, এজন্য হিয়নজুন আর চুল ধোয় না, কারণ সে হিয়ং এর সামনে ভালো দেখানোর জন্য প্রতিদিন চুল ধুইত। তবে যখন সে হুজুকে খাবার খাওয়াতে যায় তখন হুজু তো তার শরীরের গন্ধে নাক চেপে ধরে, কারণ সে 3-4 দিন গোসল দেয়নি, আর আজ তো সে মাথাও ধোয়নি। যাই হোক, 3 দিন পার হওয়ার পর হিয়ং বাসায় ফিরে আসে আর বেবিকে সামলায়। হিয়নজুন অফিসে চলে যায়। হিয়ং আজ তার বেবিকে তার বন্ধুর কাছে দিয়ে একটা পার্ট টাইম জবে যায়। ওখানে গিয়ে সে জানতে পারে তাকে একটা মডেলের ফটোগ্রাফি করতে হবে। হিয়ং তো ক্যামেরায় হাত দিতেই চায় না, তবে সে বাধ্য হয়ে টাকার জন্য ক্যামেরায় হাত দেয় এবং ওই মডেলটির খুবই সুন্দর সুন্দর ফটো তুলে দেয়। মডেলটি তো অনেক খুশি হয়ে তাকে পেমেন্টও করে দেয়। আসলে হিয়ং এই টাকা দিয়ে বয়লার ঠিক করে নিয়েছে যাতে করে হিয়নজুন গরম পানি দিয়ে গোসল করতে পারে, কারণ সে লক্ষ্য করেছে হিয়নজুনের কিছুদিন ধরে ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করার কারণে ঠান্ডা লাগছে। ওদিকে হিয়নজুনকে দেখি সে তার বস জিনের সাথে লিফটে ওঠে।
জিন তাকে কাশতে দেখে বুঝতে পারে হিয়নজনের ঠান্ডা লেগেছে, এজন্য বলে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি কিছু বছর আগে যখন হিয়নজুন আর জিন রিলেশনশিপে ছিল তখন জিন পড়াশোনা করতে বাইরে চলে গিয়েছিল, এই জন্য তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। ওদিকে আমরা পিসি হুজুকে দেখি সে হিয়ং এর পুরানো বক্সটা খুলে ওই ক্যামেরাটা বের করে ফেলে যেটা তার বাবা তার আঙ্কেলকে দিয়েছিল। হিয়ং তার ভাইয়ের ক্যামেরাটা 3 বছর আগে ফেলে দিয়েছিল ঠিকই, তবে সে আবারও তুলে রেখেছিল। আজ সে ক্যামেরাটা দেখে তার ভাইকে খুবই মিস করতে থাকে। তখনই ওখানে হিয়নজুন চলে আসে, সে বাহির থেকে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। হিয়ং বলে গরম পানি দিয়ে গোসল করে আসো, দেখো বয়লার ঠিক করে দিয়েছি। এটা শুনে হিয়নজুন খুশি হয়ে গরম পানি দিয়ে গোসল করতে চলে যায়। এরপর হিয়নজুন বড় একটা ড্রিঙ্কসের বোতল বের করে নিয়ে আসে আর হিয়ংকে ডাকে, বলে আমরা অনেক ঝগড়া করি, তবে আজ থেকে আমরা ঝগড়া করব না, মিলেমিশে থাকবো। হিয়ং বলে ঠিক বলছো, আমাদের মিলেমিশে থাকা উচিত। এরপর তারা দুজন অনেক বেশি ড্রিঙ্কস করে এবং বেডে গিয়ে ঘুমায় পড়ে। পরের দিন তাদের ঘুম ভাঙে, তবে এটা কি ছিল, তারা দুজন তো আজ আলাদা রুমে না, বরং একই রুমে একই বেডের উপরে শুয়ে আছে। আসলে তারা অনেক বেশি ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে এমন কাজ করে ফেলেছে, তারা দুজন একে অপরকে পাশে দেখে চিল্লানি মেরে ওঠে। সামনে থেকে হুজুকে দেখে মনে হচ্ছিল সে এসব কিছু এনজয় করছিল। তাদের সমস্ত কথা মনে পড়তে থাকে। কাল রাত্রে তারা দুজন অনেক বেশি ড্রিঙ্কস করে দুজন দুজনের মনের সমস্ত কথা শেয়ার করেছে। তাদের ফ্যামিলির এবং ফটোগ্রাফি কেন ছেড়েছে সমস্ত কথা শেয়ার করেছে। এসব শেয়ার করে তারা দুজন একই বেডে শুয়ে দুজন দুজনকে সান্ত্বনা দিতে দিতে ঘুমিয়ে পড়েছিল। তবে ভাগ্য ভালো, তারা দুজন একই বেডে থাকার পরও ওটা করছিল না, মানে তোমরা যেটা ভাবছো সেটা। এসব মনে পড়লে তারা দুজন তো লজ্জায় লাল হয়ে যাইতে থাকে। হিয়ং এত বেশি লজ্জা পায় সে রুমের ভিতর দরজা লক করে বসে থাকে। যত সময় হিয়নজুন বাসা থেকে চলে না যায় তত সময় সে বাইরেই বের হয় না। এরপর হিয়নজুন তার বান্ধবী রোজের সাথে দেখা করতে চলে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। এটা শুনে রোজ চিল্লানি দিয়ে বলে, কি বললি তুই, তোরা দুজন একসাথে শুয়েছিলি এত ফাস্ট? হিয়নজুন বলে, আরে আমরা শুধু শুয়েছিলাম, মানে ঘুমাইছিলাম, এর বেশি কিছু না। রোজ বলে, তুই যাই বলিস না কেন, ইয়ং কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম, আমার তো জন্মের ভালো লাগে। বাই দ্য ওয়ে ডিয়ার, আমার কাছে কিন্তু রোজের চেহারা জন্মের ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা কিন্তু। ওদিকে আমরা হিয়ংকে দেখি, সে তার বন্ধুর সাথে উদাস হয়ে বসেছিল। সে ভাবতেও পারেনি তার লাইফে এমন কিছু ঘটে যাবে। বন্ধু তখন বলে, তুই যে মেয়েটার সাথে থাকিস ওই মেয়েটার সাথে কখনো রোমান্স করেছিস? এটা শুনতেই হিয়ং চিল্লানি মেরে ওঠে আর বলে, আমি কেন ওই মেয়ের সাথে রোমান্স করতে যাব? ফ্রেন্ড বলে, মেয়েটা খুবই ইনোসেন্ট এবং কিউট আছে, তোর সাথে খুবই ভালো মানাবে। হিয়ং তার বন্ধুকে চুপ করায়, কারণ এমনিতেই সে লজ্জায় হিয়নজুনের সামনে যেতে পারছে না। এরপর সে কাজ সেরে লুকায় লুকায় বাসায় যাচ্ছিল যাতে হিয়নজুনের সামনে না পড়ে, তবে রাস্তায় তাদের দুজনের সামনাসামনি দেখা হয়ে যায়। লজ্জায় লজ্জায় তারা দুজন বাড়িতে চলে আসে। প্রথমে হিয়নজুন গোসল দিয়ে নেয়, এরপর হিয়ং গোসল দিতে যায়। হিয়ং গোসল দিচ্ছিল, তখন হিয়নজুন বলে, একটু দরজা খুলো তো, আমি একটু ভেতরে আসবো। তবে হিয়ং তো এমনিতে লজ্জায় আছে, সে বলে, আমি মরে গেলেও দরজা খুলবো না। তখন সে দেখে হিয়নজুনের ব্রাটা এখানে পড়ে আছে। আসলে সে এটা নেওয়ার জন্য হিয়নজুনকে দরজা খুলতে বলছিল। আর ব্রা দেখে হিয়ং তো আরো বেশি লজ্জায় পড়ে যায়। হিয়ং গোসল দিয়ে বের হলে হিয়নজুন ব্রাটা নিয়ে গেঞ্জির ভিতরে লুকিয়ে রাখে। তখন জানালা দিয়ে বাতাস এসে হিয়নজুনের চুলগুলো উড়াতে থাকে। এখানে আজ প্রথমবার হিয়নজুনের কিউটনেস দেখে ক্র্যাশ খেয়ে যায়। এরপর হিয়ং যখন কিছু ঠিক করছিল তখন হিয়নজুনও হিয়ং এর মাসাল দেখে তার উপরে ক্র্যাশ খাইতে থাকে। মানে তাদের দুজনের অবস্থা দেখে আমরা বুঝতে পারি তারা হয়তো খুব শীঘ্রই প্রেমে পড়ে যাবে। তবে ডিয়ার, এতটাও সহজ না, এর ভেতরে অনেক কিছু ঘাবলা আছে। যাই হোক, পরের দিন হিয়নজুন অফিসে যায় এবং জিন তাকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট দিয়ে বলে, এটা তুমি কমপ্লিট করলে তোমার প্রমোশন হয়ে যাবে। হিয়নজুন প্রজেক্টটা পেয়ে খুবই খুশি ছিল। সে বাসায় এসে হিয়ং এর রুমে ছুটে যায় এবং তার হাত ধরে বলে, দেখো আমাকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট দেওয়া হয়েছে, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এজন্য আমার বাড়িতেও অনেক কাজ করতে হবে, তুমি প্লিজ হুজুকে একটু বেশি বেশি সামলাতে পারবা? হিয়ং এর হাত ধরাতে হিয়ং ব্লাশ করতে থাকে, সে মনের অজান্তে রাজি হয়ে যায়। পরের দিন হিয়ং এর মনে পড়ে হিয়নজুন সেদিন ড্রাঙ্ক হয়ে বলেছিল, যখন বৃষ্টি হতো তখন আমার বোন আমার জন্য প্যানকেক বানিয়ে রাখতো, আর বৃষ্টির ভিতর আমি যাতে না ভিজে যাই এজন্য স্টেশনে আগে থেকেই ছাতা নিয়ে আমার জন্য ওয়েট করতো। আমার বোন এটা আর কখনোই করবে না, কারণ আমার বোন তো আর এই দুনিয়াতে নেই। হিয়ং দেখে আজও বৃষ্টি হচ্ছে, তাই সে ডিসাইড করে আজ সে হিয়নজুনের জন্য কেক বানাবে। সে হিয়নজুনকে পছন্দ করতে শুরু করেছে। প্রথমে সে কেক বানিয়ে হুজুকে খাওয়ায়, এরপর বলে, তোমার আন্টি আসতে এত লেট হচ্ছে কেন? দেখো, তোমার আন্টি যদি এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে আসে তাহলে তার ফুল হয়ে যাবে,
আর আন্টির ফ্লু হলে তোমারও হতে পারে, এজন্য আমার উচিত তোমার আন্টির জন্য স্টেশনে সাথে নিয়ে যাওয়া, ঠিক বলছি না? সে এসব কিছু পিচ্চি হুজুকে বলছিল। ওদিকে হিয়নজুনকে দেখি তার উপর আজ অনেক কাজের বোঝা ছিল, এজন্য তার লেট হয়ে গিয়েছে। জিন বলে আমার জন্য যেহেতু লেট হয়েছে সেহেতু আমি তোমাকে গাড়িতে করে বাসায় পৌঁছে দিব। এদিকে হিয়ং হুজুকে পাশের বাসার এক দাদির কাছে রেখে যায়। এরপর সে ছাতা নিয়ে বাস স্টেশনে গিয়ে হিয়নজুনকে বৃষ্টির ভিতর এগিয়ে আনতে যায়। তবে অনেকগুলো বাস চলে যায় কিন্তু হিয়নজুন আসে না। সে ফিরে যাচ্ছিল, তখনই দেখে একটা গাড়ি দামি বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় এবং জিন গাড়ি থেকে নেমে হিয়নজুনকে নামায়। হিয়ং দেখে ছেলেটা খুবই রিচ। সে ছেলেটাকে একবার দেখে এবং নিজেকে একবার দেখে। জিনের সামনে সে নিজেকে অনেক বেশি ছোট দেখতে পায়, এজন্য সে মন খারাপ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তাকে যেতে হিয়নজুন দেখে ফেলে এবং তার কাছে অনেক খারাপ লাগে, ভাবতে থাকে আমার জন্য সে অনেক বেশি ওয়েট করেছে। বাসায় যাওয়ার পর হিয়ং খুবই জেলাস ছিল জিনকে নিয়ে, এজন্য হিয়নজুনকে বলে তুমি তোমার বসের গাড়িতে আসবা, এটা আমাকে আগে বলতে পারতো, আমি ওখানে গিয়ে ওয়েট করতাম না। আমার ওয়েট জিনিসটা একদমই পছন্দ না। আর হ্যাঁ, আমি কিন্তু হুজুর জন্য গিয়েছিলাম, তোমার ফ্লু হলে হুজুরও হবে এজন্য, এটা বলে সে ঘরের দরজা লাগিয়ে দেয়। হিয়নজুন তখন ওই কেকটা দেখে বুঝতে পারে হিয়ং তার জন্য কেক বানিয়ে ওয়েট করেছিল, এজন্য সে এতটা রেগে আছে। পরের দিন হিয়ং এর কাছে একটা মেসেজ আসে। আসলে হিয়ং কিছুদিন আগে যে মডেলটির ফটোশুট করেছিল ওটা ভাইরাল হয়ে গিয়েছে। হিয়ংকে চারিদিক থেকে অফার আসতে থাকে, তবে হিয়ং রিজেক্ট করে দেয় কারণ সে আর কখনো ক্যামেরা ধরতে চায় না। হিয়ংজুনও এটা দেখে তার কাছে আসে আর বলে তুমি তাহলে সেই 3 বছর আগের সব থেকে ফেমাস ফটোগ্রাফার হিয়ং। তখনই হিয়ং এর কাছে ওই বড় সেলিব্রিটির কল আসে আর সেই হিয়ংকে বলে তোমার কাছে যেই ক্যামেরা থাকুক না কেন ওটা নিয়ে তুমি চলে আসো। এটা হিয়ং এর জন্য বিশাল বড় অফার, সে রাতারাতি জমিন থেকে আসমানে চলে যাবে এই অফারটি অ্যাকসেপ্ট করলে। তবে হিয়ং বলে আমি এখন এসব ছেড়ে দিয়েছি, সরি আমি এই ফটোগ্রাফি করতে পারবো না, এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই, এটা বলে সে ফোনটা রেখে দেয়। হিয়নজুন তখন হিয়ংকে অনেক বোঝায়, দেখো তুমি ক্যামেরার কাজ করতে অনেক ভালোবাসো, এটাই তোমার গোল, তুমি যাও, তুমি গিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। হিয়ংজুন বলছে, এজন্য হিয়ং মন দিয়ে ওটা ভাবতে থাকে তার কি করা উচিত। সারাদিন ভাবার পর সে ডিসাইড করে সে আবারও একবার ক্যামেরা ধরতে চায়। তাই সে হিয়নজুনকে কল করে বলে আমি তোমার কথায় সেলিব্রিটি মিং এর সাথে দেখা করতে যাব, তুমি সন্ধ্যায় সময় মতো বাসায় চলে এসো। এটা শুনে হিয়নজুন অনেক খুশি হয়ে যায় এবং সারাদিন সে মন দিয়ে কাজ করে যাতে করে সে টাইম মতো বাসায় গিয়ে হুজুকে সামলাতে পারে। তবে শেষ মুহূর্তে জিনের কাছে একটা কল আসে এবং এখনই তাকে এয়ারপোর্টে একটা স্পেশাল ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যেতে হবে। এজন্য জিন হিয়নজুনকে সাথে নিয়ে যায়। ওখানে গিয়ে তারা একটা রুম বুক করে এবং রুমের ভিতর সমস্ত কাজ করতে থাকে। হিয়ংজুন হিয়ংকে কল করে বলে সরি আমি কাজে ফেসে গিয়েছি, তুমি একটু পাশের বাসার দাদির কাছে হুজুকে রেখে যাও। তবে পাশের বাসার দাদি বাসায় ছিল না, এজন্য হিয়ং হুজুকে সাথে নিয়ে সুপারস্টার মিং এর সাথে দেখা করতে যায়। ওখানে গিয়ে সমস্ত সেটআপ দেখে হিয়ং এর পুরানো দিনের ফটোগ্রাফির স্মৃতি তাজা হয়ে যায়। হিয়ং তার পুরানো ক্যামেরা বের করতে লজ্জা বোধ করছিল, তবে মিং বলে 3 ঘন্টার ভিতর তুমি কিছু ফটোগ্রাফি করে দেখাও, হোক তোমার পুরানো ক্যামেরা, সমস্যা নেই, আমি তোমার ট্যালেন্ট দেখতে চাই। হিয়ং ফটোগ্রাফি শুরু করে, খুবই কিউট কিউট ফটো তোলে। একটা সময় হুজু তার ক্যামেরার সামনে চলে আসলে হুজুকে খুবই ক্লাসি এবং কিউট লাগছিল। হিয়ং হুজুকে ক্যাপচার করে নেয়। একটা পর্যায়ে হুজু পড়ে যায়, তখন তার পায়ে খুবই ভালোই আঘাত লাগে। হিয়ং সমস্ত কাজ ছেড়ে হুজুকে নিয়ে হসপিটালে ছুটে যায়, তবে ডক্টর তাকে বলে হুজুর গার্জিয়ানকে লাগবে। আসলে কাগজ কলমেতে হুজুর গার্জিয়ান হিয়নজুনের নামে, এজন্য হিয়ং বারবার হিয়নজুনকে কল করে, তবে হিয়নজুন ওঠায় না। আসলে হিয়নজুন গাড়িতে ভুল করে ফোনটা রেখে এয়ারপোর্টে গিয়েছিল ক্লায়েন্টকে রিসিভ করতে। ফিরে এসে সে বহু কল আর মেসেজ দেখে হসপিটালে ছুটে যায়। অবশ্যই হিয়ং তো খুবই রেগে আছে। হিয়ং রাগ করে বলে আমি এমন মানুষ কখনো দেখিনি, তুমি নিজেকে সামলাতে পারো না, তুমি বেবির দায়িত্ব কেন নিয়েছো? এর থেকে ভালো ছিল অনাথ আশ্রমে রেখে আসতে। এই কথাগুলো হিয়নজুনের মনে খুবই কষ্ট দেয়। হিয়নজুন বলে তোমার কাছে বেবি ছিল, তুমি কতটা কাজে ডুবে গিয়েছিল যে বেবির কেয়ার রাখতে পারোনি? তারা দুজন ঝগড়া করছিল, তখন ডক্টর তাদের ডেকে বলে বেবি ছোট থাকতে তার বাবা মা মারা গিয়েছে, এজন্য বেবির মনে কিছুটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়েছে, তাকে কেয়ারের প্রয়োজন। হিয়ং আর হিয়নজুন লজ্জিত ছিল কারণ তাদের কাছে লাগছিল তারা বেবিকে ঠিকমতো কেয়ার রাখতে ব্যর্থ হয়েছে, তাই তারা বেবিকে আরো বেশি কেয়ার রাখার ডিসাইড করে। হিয়ং প্রথমে স্বার্থের জন্য এখানে এসেছিল, কিন্তু সে এখন বেবিকে অনেক বেশি ভালোবাসে কারণ এটা তো তারই রক্ত। হিয়ং এর কাছে খারাপও লাগে কারণ সে হিয়নজুনকে অনেক বেশি বকা দিয়ে দিয়েছে। ওদিকে হিয়নজুনেরও খারাপ লাগে কারণ সে হিয়ংকে অনেক বেশি বকা দিয়েছে। হিয়ং বাহির থেকে খাবার নিয়ে আসে যাতে করে তারা দুজন ঝগড়া ভুলে আরো ফ্রেন্ডলি হয়ে হুজুকে কেয়ার রাখতে পারে। ওই সময় ওই বাড়ির আসল মালিক এসে দরজায় নক করে।
হিয়নজুন দেখে এটা তো তার বস জিন। এটা দেখে সে তো হতাশ এবং ভাবতে থাকে আমি যেখানে যাচ্ছি এই জিন কেন আমার সামনে চলে আসছে। হিয়নজুন বেবিকে নিয়ে হিয়ং এর কাছে দিয়ে বলে তুমি বেবিকে নিয়ে এই রুমে লুকিয়ে থাকো, ভুলেও বের হও না কিন্তু। হিয়ং লুকিয়ে গেলে হিয়নজুন দরজা খুলে দেয়। হিয়নজুনকে দেখে জিন তো অবাক হয়, বলে তুমি এখানে থাকো। ঠিক ওই সময় হুজু বের হয়ে যায় আর হুজুকে ধরতে গেলে হিয়ং এর একটা ট্রয়ের উপরে পা পড়ে আর সোজা গিয়ে ল্যান্ডিং করে তাদের সামনে। এর থেকে লজ্জার কি আর আছে। জিন মনে করতে থাকে এটা হিয়নজুনের বেবি এবং তার হাজবেন্ড। একটু পর আমরা হিয়নজুনকে জিনের সাথে একটা কফি শপে দেখি। হিয়নজুন জিনকে সমস্ত কিছু ক্লিয়ার করে, হিয়ং তার কি হয় এবং বেবিটা তার কি হয়। এরপর হিয়নজুন বাড়ি আসার পর হিয়ং তো খুবই জেলাস ছিল, বলে আমি এমন গরিব এজন্য তুমি আমার পরিচয় দিতে লজ্জা পাও, তাই আমাকে ঘরের ভিতরে লুকায় থাকতে বলেছিলে তাই না? হিয়নজুন বলে না না, আসলে আমি ওই সময় বুঝতে পারছিলাম না আমি কি করব, এজন্য তোমাকে বেবি নিয়ে লুকাতে বলেছিলাম। হিয়ং বলে আমি জানি তোমার বস তোমার এক্স বয়ফ্রেন্ড, ওই দিনও তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছিলে যেদিন হজু হসপিটালে ছিল। এটা শুনে হিয়নজনেরও রাগ উঠে যায় আর তারা দুজন ঝগড়া লাগিয়ে দেয়। যাই হোক, এর পরের দিন আমরা দেখি ওই সেলিব্রিটি হিয়ংকে ডাকে আর বলে তোমার এই ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি বেবির ফটোটা। এবং সেই হিয়নজনের ফটো দেখিয়ে বলে এটা তোমার ক্যামেরার ভিতর পেয়েছি, এই মেয়েটা তোমার ওয়াইফ। হিয়ং বলে না না, এই মেয়েটা আমার বেবির আন্টি আর আমি হলাম এই বেবির আঙ্কেল, আমরা দুজন মিলে এই বেবিটাকে মানুষ করছি। সেলিব্রিটি মিন বলে তুমি যে ভালোবাসা দিয়ে এই ফটোটা তুলেছো এটা দেখে আমি শিওর তুমি এই মেয়েটার প্রতি ফিলিংস রাখো। আর ডিয়ার, এখানে কিন্তু হিয়ং এর জবটা পাক্কা হয়ে যায়। এদিকে হিয়নজুন ডিসাইড করে সেও তার প্রতিবেশীর সাথে ট্রিপে যাবে, তাদেরও বেবি আছে, তাদের সাথে গেলে হুজুর সাইকোলজিক্যাল হেল্প হবে। এই কথা সেই হিয়ংকেও বলে, হিয়ং এটাতে রাজি হয়ে যায়। পরের দিন তারা আর প্রতিবেশীরা ট্রিপে যায়, তবে হিয়ং ফেসে গিয়েছে, এখন তার অনেকগুলো বেবি সামলাতে হবে। ওখানে পৌঁছে হিয়ং অনেক কষ্ট করে ট্যান্ট লাগায়, সারাদিন অনেক কষ্ট করে। এরপর যখন সে বসে হুজুকে অন্য বাচ্চাদের সাথে খেলতে দেখে তখন সে সব কষ্ট ভুলে অনেক বেশি খুশি হয়ে যায়। হিয়নজুনও হুজুকে খেলতে দেখে অনেক খুশি হয়। এরপর হিয়নজুন তার প্রতিবেশীর রান্নার কাজে হেল্প করছিল এবং হিয়ংকে নিয়ে গল্প করছিল। হিয়ং এসে অল্প অল্প শুনে ফেলে। হিয়নজুন বলছিল হিয়ং এর জন্য আমার অনেক খারাপ লাগে। এটা শুনে হিয়ং বুঝতে পারে সে হিয়নজুর সাথে থাকার কারণে হিয়নজুর বিরক্ত হচ্ছে, আমি চলে গেলে তার মনে হয় ভালো হবে। আর সে এসব শুনে মন খারাপ করেছিল, খাবারও খাইতে আসে না। হিয়নজুন তাকে জোর করে খাওয়াতে গেলে হিয়ং এর হাত থেকে তার খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। এজন্য হিয়নজুন তার উপরে অনেক রেগে ওখান থেকে চলে যায়। এরপর হিয়নজুন তার প্রতিবেশীর সাথে পাহাড়ি রাস্তায় হাঁটতে বের হয়, তখন তার কাছে জিন কল করে। সে জিনের সাথে কথা বলতে বলতে রাস্তা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। সন্ধ্যার সময় সবাই ফিরে আসে। একটু পর প্রতিবেশী এক মহিলা হিয়ংকে বলে হিয়নজুন এখনো বাসায় ফিরেনি, রাত হয়ে গিয়েছে, তোমাকে তাকে নিয়ে চিন্তা হচ্ছে না? আর তুমি হিয়নজুনকে ভুল বুঝেছো, কারণ সে রান্নার সময় বলছিল 1 মাস পর তুমি বাসা ছেড়ে চলে যাবে, এজন্য তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। এটা শুনতেই হিয়ং সমস্ত রাগ ভুলে হিয়নজুনকে খুঁজতে ছুটে যায়। পাহাড়ি রাস্তা, তার কোনো বিপদও হতে পারে, এমনকি তার ফোনে কলও ঢুকছে না, তার ফোন বন্ধ দেখাচ্ছে। পাগলের মতো হয়ে হিয়ং হিয়নজিকে খুঁজতে থাকে আর চিল্লিয়ে চিল্লিয়ে তাকে ডাকতে থাকে। একটা সময় জঙ্গলের ভিতর থেকে হিয়নজুন তার ডাকের উত্তর নেয়। হিয়ং ছুটে জঙ্গলের ভিতরে চলে যায় আর যে দেখে হিয়নজুন ভয়ে একটা গর্তের ভিতরে বসে কান্না করছে, তার পায়ে খুবই চোট লেগেছে। হিয়ং আদরের সাথে তাকে ওখান থেকে উঠায় এবং বাচ্চাদের মতো তাকে কেয়ার করতে থাকে। হিয়নজুন হিয়ং এর এমন কেয়ার পেয়ে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই ওখানে বৃষ্টি শুরু হয়। হিয়নজুন বলে আমার বৃষ্টি অনেক পছন্দ। হিয়ং বলে আমি বৃষ্টি একটু পছন্দ করি না, তোমার বৃষ্টি পছন্দ কারণ তোমার বোন বৃষ্টির ভিতর তোমাকে এগিয়ে আনতে যেত, তবে আমার উল্টা। বৃষ্টির দিন আমার ভাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল, বলেছিল পরের বৃষ্টিতে তোমাকে নিতে আসবো। আমি প্রতি বৃষ্টির সময় ছাতা মুড়ি দিয়ে আমার ভাইয়ের জন্য অপেক্ষায় থাকতাম, তবে সে কখনো আসেনি এবং আসবেও না কখনো। হিয়নজুন হিয়ং এর এমন কষ্টটা ফিল করতে পারে, তার জন্য তার অনেক মায়া হয়। তাই বলে এবার যখন বৃষ্টি হবে আমি তোমাকে নিতে আসবো, তুমি যখনই একা ফিল করবে আমাকে একটা কল করবে, আমি তোমার পাশে এসে থাকবো। এটা শুনে হিয়ং খুবই খুশি হয়ে যায়। এরপর সে হিয়নজুনকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। হিয়নজুন বলতে যাচ্ছিল আমি কি অনেক ভারী, তবে সে বলার আগেই হিয়ং বলে তুমি এত হালকা কেন, ঠিক মতো খাওয়া দাওয়া করো। এখানে তারা দুজন একদম বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে যায়। পরের দিন তারা ক্যাম্প থেকে বাসায় ফিরে যেয়ে দেখে বাসার সামনে জিন বসে অপেক্ষা করছে। সে আসলে হিয়নজুনকে নিয়ে চিন্তায় ছিল, কারণ গতকাল কথা বলতে বলতে হিয়নজুনের ফোনটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল।
হিয়ং তাদেরকে কথা বলতে দিয়ে উপরে গিয়ে হিয়ং নিচে তাদেরকে ফলো করতে থাকে এবং অনেক বেশি জেলাস হয়। এরপর দেখে জিন হিয়নজুনকে কারে করে নিয়ে যাচ্ছে, এটা দেখে সে আরো বেশি জেলাস হয়। আসলে জিন হিয়নজুনকে নিয়ে হসপিটালে গিয়েছে, তার পা কেটে গিয়েছিল ওটা দেখানোর জন্য। এখানে আগামীকাল তারা দুজন লাঞ্চে যাওয়ার ডিসাইড করে। জিন বলে বেবিকেও নিয়ে আসবে। পরের দিন হিয়ং এর ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে গিয়েছে। আসলে হিয়ং এর জ্বর এসেছে গতকাল বৃষ্টিতে ভেজার কারণে। সে দেখে হিয়নজুন গুছিয়ে নিয়েছে লাঞ্চে যাওয়ার জন্য, তবে সে হিয়ং এর অবস্থা দেখে যেতে চাচ্ছিল না। হিয়ং বলে চলে যাও, আমি নিজের কেয়ার রাখবো। যাওয়ার সময়ও হিয়নজুন বারবার বলে ঠিক মতো মেডিসিন নিও, কিন্তু সে জিনের কারে বসে যাচ্ছিল, তবে তার মন ছিল হিয়ং এর কাছে। জিনের সাথে বেবির অনেক বেশি পড়ে। জিন হিয়নজুনকেও অনেক বেশি কেয়ার করে, মনে হচ্ছে সে আবারও হিয়নজুনের সাথে সম্পর্কে আসতে চায়। তারা সবাই মিলে ডিনার করে, তবে অনেকটা লেট হয়ে গিয়েছে। হিয়নজুন হিয়ংকে বারবার কল করে মেসেজ করে, তবে হিয়ং তো জ্বরে বেহুশ হয়ে পড়েছে, সে কল উঠাতে পারে না। এদিকে জিন তো হিয়নজুনকে নিয়ে আরো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, তবে হিয়নজুন বলে আমার হিয়ং এর জন্য অনেক চিন্তা হচ্ছে, আমি এখন বাসায় যাব। এটা শুনে জিনের মনটা খারাপ হয়ে যায়। সে ভাবতে থাকে তারা দুজন একই বাসায় থাকে। অর্ধেক রাত্রে যখন হিয়ং এর ঘুম ভাঙে তখন সে দেখে হিয়নজুন তার রুমে বসে ঘুমিয়ে পড়েছে। পাশে একটা ভেজা টাওয়াল পড়ে আছে। আসলে সে এটা দিয়ে হিয়ং এর মাথা মুছে দিচ্ছিল, তাকে কেয়ার করছিল। হিয়ংজনের ঘুম ভাঙলে সে হিয়ংকে বসা দেখে খুবই খুশি হয়ে বলে থ্যাঙ্কস গড, তোমার জ্ঞান ফিরেছে, খুবই জ্বর ছিল তোমার, আমি তো অ্যাম্বুলেন্স ডাকতে চেয়েছিলাম। হিয়ং বলে তুমি আসতে এত দেরি কেন করেছো, তুমি জানো না আমি অপেক্ষা করতে পারি না। আমি উদাসীন হয়ে যাই যখন তোমার জন্য অপেক্ষা করতে হয়, আমার মনে হয় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এমন কথা শুনে হিয়নজুন তো লজ্জা পাইতে থাকে, সে কি বলবে বুঝতে পারছিল না। একটু পর হিয়ং আয়নায় নিজেকে দেখে বলে ওহ গড, আমি এমন ফেস নিয়ে হিয়নজুনকে প্রপোজ করে দিয়েছি, এটা আমি কিভাবে করেছি। পরের দিন সকালে উঠে হিয়নজুন তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে যায়, কারণ আজ তার হিয়ংকে দেখে অনেক লজ্জা লাগছিল। সে হিয়ংকে বলে নিজের খেয়াল রেখো, আমি রান্না করে রেখেছি, খেয়ে নিও। সে ফার্স্ট টাইম এমন কোন একটা ছেলেকে কেয়ার করছে। অফিসে গিয়ে সে হিয়ংকে কল করার বলে আজ থেকে তো তোমার অফিস, তুমি হুজুকে এই বেবি কেয়ার সেন্টারে রেখে অফিসে যেতে পারো। আমি তাদের সাথে কথা বলেছি, ওখানে বহু বেবি আছে, হুজু ওখানে তাদের সাথে খেলতে পারবে। এরপর হিয়ং হুজুকে 1 ঘন্টা যাবত রেডি করে, কারণ দুষ্টু হুজু বারবার সক্স খুলে ফেলে দিচ্ছিল। এরপর সে হুজুকে নিয়ে বেবি কেয়ার সেন্টারে রাখতে যায়, তবে হিয়ং এর মন চাচ্ছিল না হুজুকে রাখতে। সে হুজুর কেয়ার করতে করতে এতটাই অ্যাটাচড হয়ে গিয়েছে, 1 ঘন্টার জন্য সে হুজুকে ছাড়তে পারছে না। আর 1 মাস পর কিভাবে সে হুজুকে ছেড়ে চলে যাবে। গার্জিয়ানের সাইন করার সময় হিয়ং হিয়নজুর নাম না লিখে ভুল করে নিজের নাম লিখে দেয়। ওটা সে সংশোধন করতে যায়, তবে হুজুর দিকে তাকিয়ে সে সংশোধন করে না, সে নিজেই তার গার্জিয়ান হয়ে যায়। হুজু খুব সহজে সব বেবিদের সাথে অ্যাটাচড হয়ে যায় এবং সবার সাথে খেলা করতে থাকে। যখন সে হুজুকে বিদায় দিতে যায় তখন হুজু খুবই সুইট করে তাকে জড়িয়ে ধরে। আসলে হুজু হিয়ংকে তার বাবা মনে করে। এরপর হিয়ং হুজুর কিছু ফটো তুলেছিল, ওটা হিয়নজুকে পাঠিয়ে দেয়, তবে ভুলক্রমে সে নিজের একটা সেলফিও পাঠিয়ে দেয় হিয়নজুর কাছে। ওই সময় হিয়ংজুনের পাশে বান্ধবী রোজও ছিল। সে হিয়ং এর ফটো দেখে বলে ওয়াও, সে তোমাকে সেলফিও দেয়, আমার তো মনে হচ্ছে তোমরা মনে হয় তো গোপনে গোপনে রিলেশনে আছো। হিয়নজুন বলে জানিস ও কালকে আমাকে প্রপোজ করেছিল, তবে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। রোজ বলে কেন, তুই কি তোর এক্স কে এখনো ভালোবাসিস? এমন হ্যান্ডসাম একটা ছেলে তোকে প্রপোজ করেছে, তোর বিশ্বাস হচ্ছে না? হিয়ংজুন বলে আরে না, এক্স এর প্রতি আমার অমন কোনোই ফিলিংস নেই। ওদিকে হিয়নজুনের আজ জবের প্রথম দিন ছিল। সে আজ থেকে এই মডেল মিনের টিমে ফটোগ্রাফির কাজ করবে। হিয়ং ফটোগ্রাফি করে তার ড্রিম পূরণ করতে চায়। এরপর রাত্রে আমরা হিয়নজুন হিয়ং আর বেবিকে বাসায় দেখি। হিয়নজুন গোসল করতে গেলে হিয়ং এর একটা কল আসে আর বলে তোমার বাসা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তুমি যখন খুশি তোমার নতুন বাসায় শিফট হতে পারো। হিয়ং বলে 7 দিন আগে কেন কমপ্লিট করেছো? আসলে এটা শুনে হিয়ং এর মনটা খারাপ হয়ে যায়, তাকে এখান থেকে চলে যেতে হবে এটা ভেবে। সে ছোটকাল ধরে একা, এখানে সে হুজু আর হিয়নজুনের সাথে থেকে ফ্যামিলির মতো উপভোগ করছে। এরপর হিয়ং হিয়নজুনকে বলে আমি আমার মনের ফিলিংস লুকাতে পছন্দ করি না, এজন্য তোমাকে প্রপোজ করে দিয়েছিলাম, তবে এটা নিয়ে তুমি অকওয়ার্ড ফিল করো না, তোমার জবাবটা দেওয়া লাগবে না। তারা দেখে হুজু অনেক সময় চুপচাপ আছে, যখন পিছনে তাকায় তখন দেখে হুজু হিয়নজুর দামি ব্যাগে দেখে ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এটা দেখে হিয়নজুনের মুখ দিয়ে চিল্লানি বের হয়ে যায়। পরের দিন হিয়ংজুন না খেয়ে অফিসে চলে যাচ্ছিল, তবে হিয়ং জোর করে তাকে নাস্তা করায়। এরপর হিয়ংজুন অফিসে যায় আর হিয়ং তার নতুন বাড়িতে গিয়ে ইচ্ছা করে খুদ বের করে বলে এটা আবারও নতুন করে ঠিক করো। যদিও তার অনেক টাকা খরচ হবে, এরপর সে হিয়ংজুন আর হুজুর সাথে আরো বেশি সময় কাটাতে চায়।
এরপর সে জানতে পারে তাদের বাসার দিকে একটা চোর এসেছে। সেই চোরটা যেখানে একা কোনো মেয়ে থাকে সেখানে চুরি করে এবং সে সাইকো টাইপের। এটার খবর পেয়ে হিয়ং এটা হিয়নজুনকে জানিয়ে দেয়। হিয়নজুন তো অনেক বেশি ভয় পাইতে থাকে। রাত্রে হিয়নজুন যখন একা একা বাসায় ফিরছিল তখন তার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে। এজন্য হিয়নজুন অনেক বেশি ঘাবড়ে যায়। তবে একটু সামনে গেলে দেখে হিয়ং তার জন্য ওয়েট করছে। এটা দেখে তার সাহস হয়। হিয়ং তাকে একটা স্প্রে দিয়ে বলে, এটা তুমি তোমার ব্যাগে রেখে দাও, কেউ তোমার কখনো ক্ষতি করতে আসলে এই স্প্রেটা তার চোখে মেরে দিবে। তবে স্প্রে দিয়ে স্প্রে বের হচ্ছিল না। এই জন্য হিয়ং ওটা চেপে ঠিক করতে গেলে স্প্রে তার চোখে লেগে যায়। এবার হিয়ং তো কান্না শুরু করে দেয়। হিয়ং যেন তাকে থামাতে পারছিল না। বারবার হিয়ং এর চোখে পানি মারতে থাকে। কিছুটা সময় পর চোখ খুললে দেখে ঠিক হয়ে গিয়েছে। দুজনই লজ্জায় পড়ে যায়। হিয়নজুন পড়ে যাচ্ছিল, তবে হিয়ং তাকে ধরে ফেলে এবং দুজনকে দেখতে থাকে। আচ্ছা ডিয়ার, তোমরা সবাই কমেন্ট করে বলো তো তোমরা কয়টা রোজা রেখেছো? সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আমি একটা বাদে সবগুলো রেখেছি। এরপর হিয়নজুন অফিসে যায়। আজ তাদের কোম্পানিতে ফেমাস একটা ফটোগ্রাফার আসবে, এজন্য জিন সবাইকে বলতে থাকে। একটু পর আমরা সেলিব্রিটি মিন এবং তাদের টিমকে দেখি। এখানে হিয়ংকে দেখে সবাই অনেক বেশি শকড হয়। জিন তো হিয়ংকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। সে ভাবতেও পারেনি এখানে হিয়ং আসবে। এরপর তারা সবাই একসাথে ডিনার করে। জিন ইচ্ছা করে হিয়নজুনের ফেস থেকে খাবার মুছে দেয় যাতে করে হিয়ং জেলাস ফিল করে। হিয়ং বলে, হিয়নজুন তোমার মনে আছে কাল রাত্রে তুমি আমাকে কত সুন্দর করে কেয়ার করেছিলে? এটা শুনে জিন খুবই জেলাস ফিল করতে থাকে। এরপর গেম কম্পিটিশন শুরু হয় জিন আর হিয়ং এর ভিতরে। গেমে হিয়ং জিতে যায় আর ছুটে গিয়ে হিয়নজুনকে জড়িয়ে ধরে। তবে সে নিজেই লজ্জা পেয়ে যায় এবং সবাইকে জড়িয়ে ধরতে থাকে যাতে করে তারা এটা নর্মাল ভাবে নেয়। জিন তখন জেলাস হয়ে হিয়নজুনকে বলে, আমার জরুরি একটা কাজ আছে, তুমি আমার সাথে চলো। এটা বলে সে হিয়নজুনকে নিয়ে যায়। এটা দেখে আবার আমাদের হিরো জেলাস দেখার মতো ছিল। জিন হিয়নজুনকে নিয়ে একটা সুন্দর জায়গায় যায়। এখানে তাদের কলেজ লাইফের অনেক স্মৃতি ছিল। জিন বলে, আমি অতীতে তোমার জন্য পারফেক্ট ছিলাম না, এজন্য তোমাকে ছেড়ে গিয়েছিলাম ভালো পড়াশোনা করে ভালো ফিউচার নিয়ে তোমার সামনে আসার জন্য। হিয়নজুন বলে, আমি সবকিছু জানি। এরপর জিন হিয়নজুনকে বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যায়। হিয়ং ওই সময় হিয়নজুনের কল করে বলে, তুমি ঠিকমতো বাসায় পৌঁছে গেছো তো? তবে যখন হিয়নজুন বাসায় ঢুকতে যায় তখন দেখে দরজা খোলা এবং কালো একটা ছায়া তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। নিচে তো জিন দাঁড়িয়েছিল, সে ছুটে এসে হিয়নজুনকে ধরে রাখে। তখন সামনে থেকে লোকটা বেরিয়ে আসে আর বলে, আমি হিয়ং আর লিনের বাবা। এদিকে হিয়ং কলে হিয়নজুনের চিৎকার শুনে ছুটতে থাকে তাকে বাঁচানোর জন্য। সে হাঁফিয়ে গিয়েছে, তবে সে এসে হিয়নজুনকে সুস্থ দেখে একটু রিল্যাক্স হয়। হিয়ং তার নিজের বাবাকে দেখে বলে, এই লোকটি কে? হিয়নজুন বলে, এটা তোমার বাবা। এরপর হিয়নজুন বাবা ছেলেকে একসাথে রেখে পাশের বাসায় চলে যায় যাতে তারা দুজন কথা বলতে পারে। এখানে আমরা জানতে পারি হিয়ং ছোট্ট থাকতে তার বাবা খুবই খারাপ ছিল। সে চুরি করতো, ডাকাতি করতো, পরে সে সাজা কেটে ভালো হয়ে ফিরে এসেছে। হিয়ং বলে, আপনার চেহারাও আমার মনে নেই। আমি যখন ছোট ছিলাম তখন আপনাকে পাশে পাইনি। এরপর আমার ভাইও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এখন আমি বড় হয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি। এখন আপনাকে আমার প্রয়োজন নেই। আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যান। হিয়ংজুন বাসায় এসে বুঝতে পারে হিয়ং কতটা হার্ট হয়েছে। তবে হিয়ং তো উল্টা হিয়নজুনকে নিয়ে চিন্তিত ছিল। সে বারবার হিয়ংজুনের কাছে ক্ষমা চায়। পরের দিন হিয়ং তার বাবার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে। তার বাবা তার কাছে বারবার ক্ষমা চায়। এরপরও হিয়ং তাকে ক্ষমা করে না। বলে, নেক্সট টাইম যেন হিয়নজুনের আশেপাশেও তোমাকে না দেখি। তার বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, এমনকি সে হাঁটু গেড়ে বসে হিয়ং এর কাছে ক্ষমা চায়। তবে হিয়ং তাকে কোনোই ক্ষমা করে না। আমরা পরের সিনে দেখি হিয়নজুন অফিস থেকে হুজুকে নিয়ে বাসায় ফিরছিল। তখন জিন তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে, আসো আমি তোমাদেরকে পৌঁছে দিই। জিন তাদের নিয়ে বাসায় পৌঁছে দেয় আর হিয়নজুনের বাসায় নতুন লক লাগিয়ে দেয়। লক লাগানোর সময় মেশিন নামাতে গিয়ে জিন হিয়নজুনের অনেক ক্লোজে চলে আসে। তখনই ওখানে আমাদের হিরো এন্ট্রি নেয়। সে এতই জেলাস হয়, হিয়নজুনকে বলে, তুমি ভিতরে যাও, আমি হেল্প করছি। এটা বলে সে লক লাগানোর কাজে জিনকে হেল্প করে। লক লাগানোর শেষে হিয়ং আর হিয়নজুন মিলে বেবিকে সামলাচ্ছিল। এটা দূরে দাঁড়িয়ে জিন দেখে খুবই জেলাস হচ্ছিল। তার কাছে হিয়ং আর হিয়নজুনকে কাপড় লাগছিল আর মনে হচ্ছিল হুজু তাদের বেবি। এই রাগ সে হিয়ংকে ডেকে হিয়ং এর উপরে ছাড়ে, বলে, তোমার বাবার কারণে হিয়নজু হার্ট হয়েছে। নেক্সট টাইম এমনটা হলে কিন্তু আমি ছেড়ে দিব না। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর দেখি হিয়ং এর বাবা ওই এরিয়াতে থাকা শুরু করে দিয়েছে এবং সবাইকে সে হেল্প করে। এমনকি সে হুজুর সাথে চুরি চুরি দেখা করে এবং সে তার পোতাকে নিয়ে খেলা করতে চায়, তাকে একটু কোলে নিতে চায়।
হিয়নজুন এই ব্যাপারটা বুঝতে পারে, এজন্য সে হিয়ং এর বাবাকে পারমিশন দিয়ে দেয়। তবে উপরে গেলে হিয়ং যখন এটা জানতে পারে তখন সে খুবই রেগে যায়, বলে আমার বাবা ছোট থাকতে আমাদের পাশে ছিল না, এখন তার পোতার কি দরকার? আমি মনে করতাম তুমি আমাকে বুঝো, তবে তুমি তো হুজুকে নিয়ে চুপি চুপি বাবার সাথে মিট করাচ্ছ। এটা বলে সে মন খারাপ করে দরজা লাগিয়ে দেয়। পরের দিন হিয়নজুন তার এক্স জিনের সাথে বাসায় আসে। গাড়ির উইন্ডো খুলতে দেখে হিয়ং আর হুজু সামনে দাঁড়িয়ে। তারা দুজন হুজুকে নিয়ে ভিতরে যাচ্ছিল। এটা দেখে জিন খুবই জেলাস হয় আর বলে তোমার এই প্রজেক্ট শেষ হলে আমরা দুজন কিন্তু ডেটে যাব। ভিতরে গিয়ে হিয়নজুন তো চিন্তায় পড়ে যায় আর হিয়ং তো ভিতরে ভিতরে খুবই জ্বলে যায়। সে বলে দেখো আমিও কিন্তু তোমাকে প্রপোজ করেছিলাম, আমিও কিন্তু তোমার প্রেমের ক্যান্ডিডেট, আমাকে একটু সুযোগ দিও। 2 দিন পর হিয়ং আর হিয়নজুন একটা ফটোশুটের কাজে বাইরে যাবে, তবে তারা বেবিকে কার কাছে রেখে যাবে বুঝতে পারছিল না। হিয়নজুন বলে আমরা হুজুকে তোমার বাবার কাছে রেখে যাই, বাবা তো তার পোতাকে অনেক বেশি ভালোবাসে। হিয়ং না চাইতেও রাজি হয়ে যায়, কারণ এই ফটোশুট হিয়ংজুনের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। তাই হিয়ং তার বাবাকে ডেকে হুজুকে তার বাবার কাছে রেখে যায় আর এটাতে বাবা জম্মের খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা হিয়ং আর হিয়নজুনকে ফটোশুট এরিয়াতে দেখি। এখানে হিয়নজুন সবাইকে খাবার খাওয়ায় এবং রিভিউ নেয় এবং হিয়ং সেটার ভিডিও করে। অবশেষে বৃষ্টি শুরু হয়। হিয়ং হিয়নজুনের হাত ধরে ছুটে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। হিয়ং এর হাতটা হিয়নজুর হাতের উপরে পড়ে এবং তারা দুজনই লজ্জা পেয়ে যায়। হিয়ং বলে আমি যতদিন বেঁচে আছি তুমি কোনো প্রবলেমের ভিতরে থাকলে বা মন খারাপ থাকলে আমাকে শুধু একবার বলবা, আমি সারা জীবন তোমার পাশেই থাকতে চাই। হিয়নজুনও বলে আমিও সারা জীবন তোমার পাশে থাকবো। এরপর তারা ফিরে আসে। হিয়নজুন ওই ভিডিও ক্লিপটা প্রেজেন্ট করে এবং বস খুশি হয়ে তাকে বড় একটা প্রজেক্ট দিয়ে দেয়। বাসায় হিয়ং হুজুর সাথে ছিল। যখন সে খবর পায় হিয়নজুন জিতে গিয়েছে তখন সে খুবই খুশি হয়ে যায় এবং বেবিকে বলে তোমার আন্টি জিতে গিয়েছে, চলো আমরা দুজন মিলে কেক কিনে আনি, তোমার আন্টি আসলে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। এটা বলে সে হুজুরকে সাথে নিয়ে কেক কিনতে যায়। দুজন মিলে সমস্ত তৈরি করে নেয়। ওদিকে হিয়নজুন বাসায় আসার জন্য দাঁড়িয়েছিল, তখন হঠাৎই বৃষ্টি শুরু হয় আর ওই সময় কেউ ছাতা নিয়ে এগিয়ে আসে আর এটা অন্য কেউ না বরং জিন ছিল। জিন এখানে হিয়নজুনকে প্রপোজ করে দেয়। হিয়নজুন তো অবাক হয়ে যায়। ওদিকে হিয়ং আর হুজু বসে অপেক্ষা করছিল, তবে হিয়নজুন আসেই না। ওই সময় হিয়নজুন কল করে বলে আমি একজনের সাথে ডিনারে যাচ্ছি, আমার আসতে একটু লেট হবে। হিয়ং তখন বুঝতে পারে হিয়নজুন হয়তো জিনের সাথে ডেটে গিয়েছে, কারণ সেদিন জিন বলেছিল প্রজেক্টটা শেষ হতে তোমাকে ডেট করতে নিয়ে যাব। এদিকে হিয়নজুন আর জিনকে দেখি। হিয়নজুন জিনের প্রপোজের কোনো অ্যান্সারই করে না। জিন বলে তুমি আমাকে রিজেক্ট করো না, আমার সাথে 3 দিন ডেটে যাবে, এরপর তোমার ভালো না লাগলে তুমি রিজেক্ট করে দিও। এটাতে হিয়নজুনও তার সাথে 3 দিন ডেটে যাইতে রাজি হয়ে যায়। এরপর হিয়নজুন বাসায় আসে। এসে দেখে হিয়ং বেবিকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। যে কখনো তার রুমে কাউকে আসতে দেয় না সেই রুমে আসছে হুজুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে হিয়নজুনের কাছে অনেক বেশি ভালো লাগে। পরের দিন হিয়ং হুজুকে আনতে বেবি কেয়ারে যায়। যে দেখে হিয়ং এর বাবা হুজুর সাথে বসে খেলা করছে এবং সে এই এলাকার সমস্ত প্রতিবেশীর সাথে মিলেমিশে গিয়েছে, ইভেন বেবিও তার দাদার সাথেও মিশে গিয়েছে। এসব দেখে হিয়ং এর অনেক খুশি হয় আর ভাবতে থাকে তার বাবা এত কেয়ারিং কিভাবে হয়ে গেল। যাই হোক, রাত্রে হিয়নজুন বাসায় আসার পর দেখে বাসায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা মেয়ে এসেছে। মেয়েটা বলে বেবির বাবা মা একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল এবং সেটা ছিল অনেক টাকা, আর এই টাকাটা হিয়নজুন পাবে হুজুর পিছনে খরচ করার জন্য। এটা শুনে হিয়নজুনের বোনের কথা তাজা হয়ে যায় এবং তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তাই সে বাহানা দিয়ে বাইরে চলে যায়। বাইরে বসে সে তার বোনের কথা মনে পড়ে অনেক বেশি কান্না করতে থাকে। ওই সময় ওখানে হিয়ং চলে আসে আর বলে আমি বুঝতে পেরেছি তুমি এখানে কান্না করতে বাইরে এসেছো, তুমি কান্না করে মন হালকা করে নাও, আমি তোমার পাশে আছি। হিয়নজুন তার বুকে মাথা রেখে অনেক বেশি কান্না করতে থাকে। পরের দিন হিয়নজুন কোম্পানিতে যায়। এরপর জিন হিয়নজুনকে নিয়ে প্রথম ডেটে যায়, কারণ সে ওয়াদা করেছিল তার সাথে সে 3 বার ডেটে যাবে। জিন হিয়নজুনকে অনেক বেশি কেয়ার করে, তার সাথে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত পার করে। এরপর তারা যখন কোম্পানিতে পৌঁছায় তখন একটা গুড নিউজ পায় যে আজ তার প্রমোশন হয়ে গিয়েছে। কোম্পানিতে হিয়ংও এসেছে। এরপর হিয়ং, হিয়নজুন, রোজ আর একটা কলিগ মোট 4 জন মিলে পার্টি করতে যায়। রোজ বলে হিয়নজুনকে আমি আজ পর্যন্ত ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হতে দেখিনি, এমনকি সে এতই স্ট্রং একটা মেয়ে, আজ 10 বছরের ভিতর আমি তাকে বা অন্য কেউ তাকে কান্না করতে দেখিনি। হিয়ং তখন মনে মনে বলে আমি তো হিয়নজুনকে অনেকবার কান্না করতে দেখেছি এবং একবার তো ড্রিঙ্কস করে সে ড্রাঙ্ক হয়ে আমার সাথে ঘুমিয়ে গিয়েছিল।
এর মানে আমি হিয়নজনের খুবই স্পেশাল কেউ এবং তার বান্ধবীর থেকেও আমি স্পেশাল এবং ক্লোজ। পরের দিন হিয়ংয়ের বাবা হিয়নজনকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ তুমি আমাকে একটা হেল্প করো, আমার ছেলে হিয়ংয়ের সাথে আমাকে একটা কথা বলার সুযোগ করিয়ে দাও, আমি হিয়ংয়ের কাছে ক্ষমা চাইতে চাই। এরপর হিয়ং বাড়িতে আসলে হিয়নজুন বলে, তোমার বাবাকে আমি ডিনারে ইনভাইট করেছি, প্লিজ তুমি রাগ করো না। হিয়ং হিয়নজুনকে অনেক বেশি ভালোবাসত, এজন্য সেও রাজি হয়ে যায়। একটু পর ডিনারে হিয়ংয়ের বাবা আসে। সে হুজু মানে বেবির ভালো খারাপ সম্পর্কে সমস্ত কিছু জানতো, হুজু কি কি খাইতে লাইক করে এবং কি কি তার জন্য ভালো, এভরিথিং। এরপর হিয়নজুন কাজের বাহানা করে হিয়ং আর তার বাবাকে একা কথা বলতে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন বাবা হিয়ংকে বলে, আমি ছোট থাকতে তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ আমি অনেক বেশি খারাপ ছিলাম, অনেক বেশি ঋণ হয়ে গিয়েছিলাম। এই ঋণের বোঝা তোমার আর তোমার ভাইয়ের উপরে যাতে না পড়ে এজন্য আমি পুলিশের কাছে স্যালেন্ডার করে জেল খেটে সমস্ত ঋণ পরিশোধ করে তোমার কাছে এসেছি, যাতে তোমার আর কোনো সমস্যা না হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি খুবই লজ্জিত। এসব শুনে হিয়ং ইমোশনাল হয়ে বাড়ির পাসকোড বলে দেয়, বলে তুমি যখন খুশি তোমার পোতার সাথে সে সময় কাটাতে পারো। পরের দিন এই এরিয়াতে পুলিশ আসে ইনভেস্টিগেশন করার জন্য, কারণ কিছুদিন আগে এই এরিয়াতে একটা চোরকে ধরা হয়েছিল। পুলিশ বলে, আমরা অ্যারেস্ট করেছিলাম, তবে আমরা এখন বুঝতে পারছি ওটা আসল চোর ছিল না। এরপর হিয়নজুন ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে খবর পায় একটা লোক বারবার ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে হুজুর বাবা মায়ের রেখে যাওয়া টাকা তোলার চেষ্টা করেছে। লোকটা বেবির একজন গার্জিয়ান এবং তার বয়স মাঝারি। এখন বেবির তো বর্তমানে গার্জিয়ান হিয়নজুন, হিয়ং আর বেবির দাদা মানে হিয়ং এর বাবাই ছিল। ইন্স্যুরেন্স কোম্পানির লোকটা বলে ওই লোকটা ইন্স্যুরেন্সের টাকাগুলো তুলতে পারছে না, কারণ টাকা তুলতে একটা ডকুমেন্টস লাগবে, আর যেটা বেবির মায়ের রুমে আছে হয়তো। এরপর আমরা হুজুর দাদা মানে হিয়ং এর বাবার আসল রূপ দেখি। সে ফোন করে কাউকে বলে, খুব শীঘ্রই আমি বহু টাকার মালিক হতে যাচ্ছি। এসব বলতে বলতে সে ওই বেবির মায়ের রুমে ওই ডকুমেন্টটা খুঁজতে যাচ্ছিল, কারণ হিয়ং আর হিয়নজুন এখন বাসায় নেই, কোম্পানিতে গিয়েছে। ওদিকে হিয়ং আর হিয়নজুন বেবিকে বেবি কেয়ারে রেখে অফিসে যাবে, তখন তার মনে পড়ে আমি গ্যাস বন্ধ করতে ভুলে গিয়েছি। এজন্য হিয়নজুন ছুটে বাসার দিকে আসে ওটা বন্ধ করতে। সে বাসায় পৌঁছে গ্যাস বন্ধ করে, তখন সে পাশের রুমে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ শোনে। যখনই সে দরজা খুলে তখন হিয়ং এর বাবা হিয়নজুনের উপরে কাঁচের পট ছুঁড়ে মেরে তাকে শেষ করতে যায়। এরপর যখন সে পুনরায় আবার তার উপরে হামলা করে তখন হিয়ং ছুটে এসে হিয়নজুনকে কভার করে নিজেই জখম হয়ে যায়। এরপর হিয়ং তার বাবাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুলিশ স্টেশনে হিয়ংকে একটা লোক ডাকে আর বলে, আমি তোমার ভাইয়ের অনেক ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তুমি তোমার ভাইকে ভুল বুঝো না, তোমার ভাই তোমাকে বাঁচানোর জন্য তোমাকে অনাথ আশ্রমে একা রেখে চলে গিয়েছিল, কারণ তোমার বাবা নেশা করে জুয়া খেলে বাসায় এসে তোমাকে এবং তোমার ভাইকে প্রচুর মারতো, তাই তোমার ভাই তোমাকে বাঁচানোর জন্য তোমাকে অনাথ আশ্রমে রেখে নিজেই মার খাইতো। এই দেখো, এই ফটোগুলো দেখো, দেখলে বুঝতে পারবা তোমার ভাইকে কেমন মারতো। তোমার ভাইও কিন্তু তখন ছোট ছিল, তেমন বড় ছিল না, তবে সে নিজের কথা না ভেবে তোমাকে বাঁচানোর জন্য তোমার থেকে দূরে থাকতো। গোপনে তোমার ভাই সবসময় তোমাকে কেয়ার করতো, তোমাকে দেখতে যেত, তোমাকে খুবই ভালোবাসতো। এসব শুনে হিয়ং তো পুরাই পাথর হয়ে যায়। সে তার ভাইকে কত ভুল বুঝেছে এবং সে গিল্টি ফিল করতে থাকে। এখন সে ক্ষমা চাইতে চায়, তবে তার ভাই তো আর এই দুনিয়াতে নেই। সে তার ভাইয়ের রুমে গিয়ে দেখে প্রতিটা অ্যালবামে তার ফটো আছে এবং সে ফটোগ্রাফি করে যে পুরস্কার পেয়েছিল সেটারও ফটো সে তুলে রেখেছে যত্ন করে। অঝরে কান্না করতে থাকে হিয়ং। এরপর ওখানে হিয়নজুন আসে, তবে হিয়ং তার বাবার কর্মকাণ্ড নিয়ে এতই লজ্জিত ছিল যে তার দিকে তাকাতেই পারে না। সন্ধ্যায় হিয়নজুন বাসায় আসার সময় তার প্রতিবেশীরা বলে, তুমি তো হিয়ং এর ফ্যামিলি, ও খুবই কষ্ট আছে, তুমি ওকে ইজি করানোর চেষ্টা করো। হিয়নজুন বাসায় এসে রান্না করে হিয়ংকে ডিনারের জন্য ডাকে আর বলে, দেখো আমরা তো ফ্যামিলি, তুমি আমার সাথে মন খুলে কথা বলতে পারো, আমি তোমাকে চুপচাপ দেখতেই চাই না। তবে হিয়ং তো এখনো তার দিকে লজ্জায় তাকাতেই পারছিল না। এর পরের সিনে আমরা দেখি জিন হিয়ং এর কাছে গিয়ে হিয়ং এর কাটা ঘায়ে মরিচ লাগিয়ে দিয়েছে। সে হিয়ংকে বলেছে, তোমার জন্য হিয়নজুন এতটা জখমি হয়েছে, তুমি ওর জন্য একটা বিপদ। আসলে তুমি হিয়নজুনকে কেয়ার করছো না, তাকে তুমি টর্চার করছো। তুমি হিয়নজুনের কাছ থেকে দূরে চলে যাও, না হয় তোমার জন্য ওর বিপদ হতে পারে। এরপর হিয়ং তার বাবার সাথে জেলে দেখা করতে যায় এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, জেল থেকে বের হওয়ার পর যদি আমি তোকে হিয়নজুন আর হুজুর এলাকায় দেখি তাহলে আমি তোকে প্রথমে মারবো, এরপর সারা জীবন জেল খাটবো। এরপর সে তার ভাইয়ের সমাধিতে যায় এবং মন খুলে ভাইয়ের কাছে ক্ষমা চায়। হিয়ং ডিসাইড করে সে হিয়নজুন আর হুজুর থেকে দূরে চলে যাবে, কারণ জিন তার ব্রেন ওয়াশ করে দিয়েছে। প্রথমে সে বাসায় গিয়ে ঘুমন্ত হুজুর থেকে বিদায় নেয়, তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল।
এরপর হিয়নজুন বাসায় আসলে তার থেকেও বিদায় নেয়। এটা শুনে হিয়নজুন খুবই স্যাড হয়ে যায় আর বলে, আমরা তো ফ্যামিলি, আমরা দুজন মিলে হুজুকে বড় করার ডিসাইড করেছিলাম। হিয়ং বলে, আমি কিসের ফ্যামিলি, আমার বাবা এত ক্ষতি করেছে তোমার। এবং সেই হিয়নজুনের মন থেকে সরে যাওয়ার জন্য ইচ্ছা করে হিয়নজুনকে বড় বড় কথা শুনিয়ে দেয় যাতে করে হিয়নজুন তাকে ঘৃণা করে। এরপর হিয়ং নতুন বাড়িতে চলে যায়, তবে এখানে গিয়ে তার ওই জীবনের প্রথমের মতো একা একা ফিল হয়। সে বিশেষ করে হুজুকে জম্মের মিস করতে থাকে। কিছুদিন পরের সিন দেখি, এখন আর হিয়ং এবং হিয়নজুর ভিতর কোনো যোগাযোগ হয় না, কথাও হয় না। আর এটা সুযোগ নেয় জিন। সে হিয়নজুর লাইফে এন্টার হওয়ার পুরাই চেষ্টা করে। আজ তাদের কোম্পানির একটা ফটোশুট ছিল। ফটোশুট কোম্পানি থেকে হিয়ংকে হায়ার করা হয়েছে। হিয়ং এখানে এসে হিয়নজুন আর জিনকে একসাথে দেখে অনেক বেশি কষ্ট পায়। হিয়নজুনের উপর একটা রড পড়তে যাচ্ছিল। হিয়ং ছুটে তাকে বাঁচাতে যায়, তবে জিন আগেই তাকে বাঁচিয়ে নেয়। সবাই বলতে থাকে জিন আর হিয়নজুনকে কাপল হিসাবে অনেক বেশি সুইট লাগে। এসব শুনে হিয়ং এর মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। পরের সিনে দেখি হিয়নজুন বাসায় গিয়ে জানতে পারে হুজুর বেবি কেয়ার সেন্টারে একটা ইভেন্ট হবে এবং ওখানে হুজুর প্যারেন্টস মানে হিয়নজুন আর হিয়ংকে ইনভাইট করা হয়েছে। হিয়নজুন এটা হিয়ংকে মেসেজ করে বলতে চায়, এরপরও সে বলে না। পরের দিন ইভেন্ট শুরু হয়। হিয়নজুন জিনকে নিয়ে ওই ইভেন্টে যায়। জিন হিয়নজুনকে আপন করে নেওয়ার জন্য মন দিয়ে চেষ্টা চালায়। সে হিয়নজুনের মন জিততে চায়। আমরা দেখি হুজুকে দেখতে এই ইভেন্টে হিয়ং আসে, তবে সে এসে হিয়নজুনকে জিনের সাথে হ্যাপি দেখে বুক ভরা কষ্ট নিয়ে ওখান থেকে চলে যায়। জিন এখানে হিয়ংকে দেখতে পায়, তবে সে বেইমানি করে হিয়নজুনকে বলে না। হিয়ং ওখান থেকে গিয়ে দেখে সে যে সেলিব্রিটি মিনের ফটোগ্রাফির কাজ করতো, ওই মিনের হাজবেন্ড সবকিছু প্যাক করে নিয়ে চলে যাচ্ছে। সে হিয়ংকে বলে, মিন আমাকে ভালোবাসে না, সে আমাকে কখনো হাজবেন্ডের চোখে দেখে না, এজন্য আমি খুবই হার্ট হই। তাই আমি কোরিয়া ছেড়ে ইউএস চলে যাচ্ছি সারা জীবনের জন্য। এটা শুনে হিয়ং সুজা মিনের কাছে যায় আর বলে, আপনার হাজবেন্ড কিন্তু চলে যাচ্ছে, সে কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, কালকে ফ্লাইট, আপনি তাকে না আটকালে সারা জীবন তাকে আর পাবেন না। এটা শুনে মিন বলে, এটা তুমি আমাকে কেন বলছো, আমি তাকে কেন আটকাতে যাব। তবে তাকে দেখে আমরা বুঝতে পারি সে মনে মনে তার হাজবেন্ডকে চায়, তবে তার ইগো তাকে এটা করতে দিচ্ছে না। সে কিচেনে গিয়ে একটা নোট পায়, ওখানে লেখা ছিল মিন কি কি খাইতে পছন্দ করে, কি কি খাইতে অপছন্দ করে, কোন সময় তার কি লাগে, এভরিথিং। এটা দেখে মিন বুঝতে পারে এবং রিয়েলাইজ করতে পারে তার হাজবেন্ড তাকে কতটা কেয়ার রাখতো। পরের দিন হিয়ং হিয়নজুনের কোম্পানিতে যায় কিছু ডকুমেন্টস আনতে। ওই সময় হিয়নজুনের টিমের একটা কলিগ হিয়ং এর পাশে দাঁড়িয়েছিল। হিয়ং ফোনে বলে, আমি একটু পরে এয়ারপোর্টে পৌঁছে যাব। আসলে সে তো মিনের হাজবেন্ডের সাথে কথা বলছিল, সে আজ ইউএস চলে যাবে, তাই হিয়ং থেকে এগিয়ে দিতে যাবে। তবে কলিগ ভুল শুনে আর মনে করে হিয়ং সারা জীবনের জন্য কোরিয়া ছেড়ে ইউএসএ চলে যাচ্ছে। বিকালে হিয়ং মিনের কাছে যায় এবং মিনকে জোর করে ধরে নিয়ে যায়, বলে তুমি এয়ারপোর্টে চলো, তোমার হাজবেন্ডকে ইউএস যাওয়া থেকে আটকাও, না হয় সারা জীবন তোমাকে আফসোস করতে হবে। এদিকে হিয়নজুনকে দেখি সে জিনের সাথে একটা অনাথ আশ্রমে এসেছে। এখানে সে একটা ছেলেকে একা একা বসে থাকতে দেখে হিয়ং এর কথা মনে পড়ে। হিয়ং ছোট থাকতে এমন করে বসে তার ভাইয়ের জন্য অপেক্ষা করত। তখনই তার কাছে ওই কলিকের কল আসে আর বলে হিয়ং সারা জীবনের জন্য ইউএস চলে যাচ্ছে। এটা শুনতেই হিয়নজুনের পা থেকে মাটি সরে যায়। হিয়ং সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে যাবে, এটা সে সহ্যই করতে পারে না। বৃষ্টি শুরু হয়। জিন হিয়নজুনের হাত ধরে ভিতরে নিয়ে যেতে চায়, তবে হিয়নজুন বলে, সরি, আমাকে হিয়ং এর কাছে যেতে হবে। এটা বলে সে ছুটতে থাকে। জিন বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজতে থাকে। সে বুঝতে পারে হিয়নজুন তাকে না বরং হিয়ংকে ভালোবাসে। এরপর দেখি হিয়নজুন এয়ারপোর্টে এসে হিয়ংকে পাগলের মতো খুঁজছে। এপাশে হিয়ং মিনের হাজবেন্ডের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে মিন আর তার হাজবেন্ড কথা বলছে, হয়তো তাদের দুজনের দূরত্ব ঠিক হয়ে গিয়েছে। তখনই ওখানে হিয়ংজুন ছুটে আসে এবং তাকে এত ব্যাগের সাথে দেখে বলে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। হিয়ং কিছু বলতে গেলে হিয়নজুন বলে, প্লিজ তুমি চুপ করো, আজ আমাকে বলতে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে বিনা থাকতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। হিয়ং আবারও বলতে চায়, তবে হিয়নজুন তাকে কিস করে তার মুখ বন্ধ করে দেয়। হিয়ংও তখন কিছু না বলে তাকে কিস ব্যাক করতে থাকে। এরপর হিয়ং তাকে ধরে বলে, আমাকে একটু বলতে দাও, আমি তোমাকে আর হুজুকে ছেড়ে কোথাও যেতে পারবো না। এদিকে মিন তার হাজবেন্ডকে ম্যানেজ করে নেয়, তাই মিনের হাজবেন্ড থেকে যায়। হিয়নজুন তো অবাক হয়ে যায় যখন মিনের হাজবেন্ড ওই ব্যাগগুলো নিয়ে চলে যায় এবং সে ক্লিয়ার বুঝতে পারে এটা তার মিস্টেক ছিল। হিয়ং তো তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এরপর হিয়নজুন এবং হিয়ং দুজন মিলে হুজুকে নিয়ে বাসায় আসে।
এখানে হিয়ন চিল্লিয়ে বলে তুমি আমার গার্লফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সব থেকে কিউট একটা মেয়ে। এটা শুনে হিয়নজুন তো ব্লাশ করতে থাকে আর বলে আসতে বলো, সবাই শুনে ফেলবে। তবে পিছু মুড়ে দেখে সমস্ত প্রতিবেশী পিছনে দাঁড়িয়ে শুনে ফেলেছে এবং হাতে তালি মারছে। এটা দেখে তো হিয়নজুন লজ্জায় পড়ে যায়। আর আমাদের পিসি হুজু তো এতই খুশি হয়, কিউট ছোট্ট আঙ্গুল দিয়ে লাভ সাইন দিতে থাকে। এরপর তারা রুমে যায় এবং তারা দুজন তো কাপল হয়ে গিয়েছে, এই জন্য তারা প্রেম ছড়াছড়ি শুরু করে দেয়। হিয়নজুন বলে তুমি তো প্রতিবেশীর সামনে সবকিছু খুলে বলে দিয়েছো, তবে আমার কোম্পানিতে কাউকে বলো না। হিয়ং বলে তুমি মনে হয় আমাকে ভালোবাসো না। এটা শুনতেই হিয়নজুন হিয়ং এর গালে কিস করে দেয়। হিয়ং তো এতই ব্লাশ করে তার ফেসটা পিঙ্ক হয়ে যায়। তবে ওই সময় দুষ্টু হুজু পাশা ফিরিয়ে বলতে চাই আমি হাগু করে দিয়েছি, আমার প্যান্ট চেঞ্জ করো। তাদের এমন রোমান্টিক রোমান্সের ভিতর হুজু গন্ধ গন্ধ করে দেয়। পরের দিন হিয়ং পুনরায় সব জিনিস নিয়ে হিয়ংজুনের বাসায় চলে আসে। এখানে হিয়নজুন আর হিয়ং লাভ ফাইট করতে থাকে, একে অপরের উপরে পড়ে যায়। তাদের ভিতরে কিস হতেই যাবে তখনই ওখানে দুষ্টু হুজুর চলে আসে এবং তাদের উপর নজর রাখছিল, এজন্য তারা কিসই করতে পারে না। খাওয়ার সময়ও হুজুর বারবার আঙ্গুলের ফাঁক দিয়ে তাদের দিকে তাকায় এবং বলতে চায় আমার নজর তোমাদের উপরে আছে। হিয়ং বলে এটা আমার ভাতিজা না, একে দেখে মনে হচ্ছে এ আমার শ্বশুর। আমার কি মনে হয় জানো হিয়নজুন, তোমার বাবা থাকলে মনে হয় আমার উপর এতটা বেশি নজর রাখতো না। শোনো, হুজুকে ঘুমিয়ে এরপর আমরা দুজন একটু হালকা পাতলা রোমান্স করব। তবে আজ তো হুজুর ঠিক করে নিয়েছে সে আজ ঘুমাবে না। হুজুকে ঘুম পড়াতে গিয়ে তারা দুজনই ঘুমিয়ে পড়ে। ডিয়ার, এর পরের সিনে আমরা দেখি হিয়ং আর হিয়নজুন একটা ট্রিপ থেকে বাসায় ফিরছিল, হুজুর সাথে ছিল। হিয়নজুন কিছু একটা আনতে শপে যায়, হুজু হিয়ং এর কাছে এসেছিল। হিয়ং পাশে একটা ডল ফেলানো দেখে আনতে যায়, অমনি 5 সেকেন্ডের ভিতর হুজুকে সে আর পায় না। তারা দুজন পাগলের মতো হয়ে হুজুকে চারিদিকে খুঁজতে থাকে, কোথাও তাকে পায় না। খুঁজতে খুঁজতে অবশেষে তারা মাঝারি বয়সের একটা মহিলার কাছে হুজুকে পায়। মহিলাটি বলে আমি বাচ্চাটিকে একটা জায়গায় কান্না করতে দেখে নিয়ে এসেছি, তোমরা ভিড়ের ভিতর বাচ্চার হাত ছাড়বে না। হুজুকে নিয়ে তারা বাসায় যায় এবং হিয়নজুন তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল হুজুকে হারিয়ে। পরের দিন হিয়নজুনকে একটা ফ্যামিলি কোর্টে জরুরিভাবে ডাকা হয়। হিয়নজুন ওখানে পৌঁছে দেখে এখানে ওই মহিলাটি বসা যে মহিলাটি কালকে হুজুকে পেয়েছিল। আসলে এই মহিলাটি একটা ফ্যামিলি লয়ার। সে হিয়নজুনকে বলে তুমি মনে হয় হুজুকে সঠিকভাবে কেয়ার করো না, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম এমন কিছু হলে আমি আইনি ব্যবস্থা নিয়ে হুজুকে অনাথ আশ্রমে রেখে আসবো। এটা শুনে হিয়নজুন এত বেশি ইমোশনাল হয়ে যায়, সে তো বেবিকে একদম নিজের বেবির মতো মনে করতো। লয়ার মহিলাটি আরো বলে আমি হঠাৎ যখন তখন তোমার বাড়িতে ইনভেস্টিগেশন করতে যেতে পারি, তখন যদি আমি উল্টাপাল্টা কোনো কিছু দেখি তাহলে বেবিকে নিয়ে আসবো। যাই হোক, এরপর থেকে হিয়নজুন হুজুর ছোটখাটো বিষয়গুলো খুবই কেয়ার করে এবং তাকে নিয়ে খুবই চিন্তিত থাকে। পরের দিন হুজুর শরীরে একটু জ্বর আসে। হিয়নজুন দেখে বাসায় মেডিসিন ফুরিয়ে গিয়েছে, তাই সে প্রতিবেশীর কাছে কল করে মেডিসিন আনার জন্য। সে খুবই চিন্তিত ছিল। সে আবারও দেখে মেডিসিন আছে কিনা, তখন ওই ফাঁকে হুজুর বাইরে চলে যায় এবং হিয়নজুন এটা লক্ষ্য করে না। বাহিরে সে দরজার সামনে পড়ে যায় এবং হালকা পাতলা চোট লাগে। ঠিক ওই সময় ওই লয়ার মহিলাটিও ইনভেস্টিগেশন করতে চলে আসে এবং হুজুর এমন অবস্থা দেখে লয়ার মনে করে হিয়নজুন হুজুর উপরে অত্যাচার করে, এজন্য সে হুজুকে নিয়ে চলে যায় এবং হিয়নজুনের উপরে কেস করে দেয়। হিয়নজুন পুরা পাগলের মতো হয়ে যায়, হুজুকে নিয়ে সেফ হাউসে রেখে দেয়। ইনভেস্টিগেশন পুরা হয়ে গেলে তাকে ওখান থেকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিবে। হুজুকে সেফ হাউসে নিয়ে যাচ্ছিল, ওই সময় হিয়নজুন ছুটে যায় এবং রাস্তায় বসে পাগলের মতো কান্না করতে থাকে। হিয়ং তাকে সান্ত্বনা দেয়, বলে আমরা যেভাবে হোক হুজুকে ফিরিয়ে আনবো। যাই হোক, এরপর হিয়নজুন হিয়ং মিলে সিসিটিভি ফুটেজ জমা দেয় এবং সমস্ত প্রতিবেশীরা মিলে হেল্প করে এবং তারা কোর্টের কাছে প্রমাণ করায় তারা বেবিটাকে কতটা ভালোবাসে। এরপর 4 দিন পর কোর্টের শুনানির দিন ছিল। বেবি আজ হিয়নজুন আর হিয়ং এর কাছে যাবে নাকি অনাথ আশ্রমে যাবে। এখানে সমস্ত প্রতিবেশীরাও এসেছে। প্রতিবেশীরা হুজুকে এত বেশি ভালোবাসে, কোর্টের রায় শোনার আগে তাদের ভয়ে হাত কাঁপতে থাকে। এরপর শুনানি হয়, বলা হয় বেবির জন্য পারফেক্ট প্যারেন্টস হলো হিয়ং আর হিয়নজুন। বেবি আজ থেকে তাদের কাছেই থাকবে। হিয়নজুন তো খুবই খুশি। হিয়ং আর হিয়নজুন বেবির জন্য একটা ফ্যামিলি পেয়েছে, বেবিকে বিনা তারা থাকতে পারবে না। যাই হোক, এর পরের সিনে দেখি হিয়নজুন জিনের সাথে দেখা করে সমস্ত কিছুর জন্য তাকে সরি বলে। জিনও খুবই সুইট একটা ছেলে। সে বলে আমি তোমার ডিসিশনকে সম্মান করি, আমি দোয়া করি তোমরা 3 জন অনেক বেশি খুশি থাকো। আমি ইউএস চলে যাচ্ছি, ওখানে আমাদের কোম্পানির নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে, এখন থেকে আমি ওটার দায়িত্বে থাকবো। এরপর রাত্রে হিয়নজুন বাসায় আসে। তারা দুজন দেখে হুজুর 10 দিন পরেই বার্থডে।
হিয়ং তো খুবই এক্সাইটেড, সে ধুমধাম করে হুজুর জন্মদিন পালন করতে চায়। এরপর বার্থডের দিন চলে আসে, সমস্ত প্রতিবেশীরা মিলে ধুমধাম করে বার্থডের কাজে লেগে পড়ে। ফাইনালি হিয়ং আর হিয়নজন হুজুকে নেক্সট হিরোর মতো রেডি করে এবং তারা দুজনও রেডি হয়ে এন্ট্রি নেয়। হুজুর সাথে হিয়ং আর হিয়নজনকে দেখে মনে হচ্ছিল তারা দুজন পুরানো কাপল এবং হুজু তাদের বেবি। এক এক করে সবাই বার্থডে পার্টিতে আসে। সেলিব্রিটি মিনও এসেছে, সে হুজুকে গোল্ড রিং গিফট করে। জিনও এসেছে, সে হুজুকে সুন্দর একটা গাড়ি গিফট করে। এরপর শুরু হয় বার্থডে সেলিব্রেট, সবাই খুবই এনজয় করে। হিয়ং আর হিয়নজন বক্তব্য দেয়। ওই সময় মিনের বমি আসে আর খবর পাওয়া যায় মিন প্রেগনেন্ট এবং তাদের পরিবারেও বাবু আসতে চলেছে। হুজু এমন একটা বেবি যে সবাইকে মিলিয়ে দিয়েছে। আর এমন খুশি এবং খুশির সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তুমি কয়টা রোজা রেখেছো? সবাই কিন্তু কমেন্ট করে বলবে। আমি সবার কমেন্টের রিপ্লাই একটা করে ভালোবাসা দিয়ে আসবো। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করোনি, এর করে দাও। আর এই ঈদে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বাই দ্য ওয়ে, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? আর আমি নেক্সটে কোরিয়ান ড্রামা নিয়ে আসবো নাকি চাইনিজ ড্রামা নিয়ে আসবো, সবাই কমেন্ট করে বলবে। যাদের কমেন্ট বেশি হবে আমি সেই ড্রামাই নিয়ে আসবো। তো কলিজার টুকরারা, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই রোমান্টিক কোনো ড্রামার গল্পে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।